এরপর আব্বা শাওলির সমস্ত ছবিও আম্মার ছবিগুলোর মতোই নষ্ট করে ফেলে। আমি বাধা দেইনি। শাওলির কাছে আমি শিখেছি ভয়ঙ্কর কষ্টে পড়ে মানুষকে পাগলামি করার সুযোগ দিতে হয়। পাগলামি নামের অসুখটা কষ্ট কমানোর জন্য বেশ ভালো একটা ঔষধ। মেজর সাদাত একটু থেমে বলল, এই রিসোর্ট আমার মায়ের সম্পত্তি। আমার নানা অসম্ভব ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি তার একমাত্র মেয়ের নামে রিসোর্টটা লিখে দিয়েছেন। আম্মা যখন ছিল তখন আমাদের খুব আশা হতো এখানে, কিন্তু আস্তে আস্তে সেটা কমে যেতে লাগলো আম্মা মারা যাওয়ার পর। এখন আব্বা এখানে আসে না বললেই চলে। তাই আমাদের একটা ফ্যামিলি ফটো যে এখানে পড়ে আছে তা আব্বা ভুলেই গিয়েছিল হয়তো। মেজর সাদাত আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। অতীত রোমন্থনের সময় শেষ, এখন আসল কাজে নামার পালা। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে মাথা নাড়ল সে। আরে গল্পের আসল টুইস্ট তো বাকি। একটু হেসে বলল মেজর সাদাত, আমার আব্বার শাওলিকে ত্যায্য করার কারণ ছিল শাওলি আচমকা তার রিসার্চের কাজের এক কলিগকে বিয়ে করেছে, নিম্নবিত্ত পরিবারে মেধাবী সন্তান টাইপের এক ছোকরাকে। আব্বা নিজেও দরিদ্র ঘর থেকে উঠে এসেছে, তাই এই জন্য তার রাগ হওয়ার প্রশ্নই আসে না। মেজর সাদাত একটু থেমে সিগারেটে কড়া টান দিল, যেন পরের বাক্যটা তাকে নার্ভাস করে দিচ্ছে। তামান্না নরম কণ্ঠে বলল, তাহলে এই পর্যন্তই থাকুক স্যার। শাওলি যে ছেলেকে বিয়ে করেছে তার বাবা একটা সময় আর্মিতে ছিল। 2007 সালে সৈনিক বিদ্রোহে তার সক্রিয় ভূমিকার জন্য 2010 সালে লোকটার ফাঁসির হুকুম হয়। মেজর সাদাত থেমে থেমে বলল, এক অর্থে আমার বোন তার মায়ের হত্যাকাণ্ডের পেছনে দায়ী একজন ক্রিমিনালের সন্তানকে বিয়ে করেছে। মেজর সাদাত বাইরে গাঢ় নীল আকাশের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলল। আমি আমার আব্বাকে দোষ দিতে পারি না। তামান্না তার অতি আদরে মেয়েকে এভাবে দূরে ঠেলে দেওয়ার জন্য আব্বাকে আমি এটুকু দোষ দিতে পারি না। মেজর সাদাত একটা আস্ত উন্মাদ তামান্না, এত বড় উন্মাদ যে 100 মানুষ খুন করেও ঠান্ডা মাথা হিসেব করবে তার কতখানি লাভ হলো। ডক্টর আমিনুলের মুখে এ লাইনটা অসংখ্যবার শুনেছে ডক্টর তামান্না। খুব একটা যে আমলে নিয়েছে তা নয়। ডক্টর আমিনুল প্রচুর বকর বকর করতো এবং এই সিংহভাগই ছিল তার অতিরিক্ত চিন্তার ফসল। কিন্তু কি আশ্চর্য, সেদিন সারাটাক্ষণ তামান্নার মাথায় ডাক্তার আমিনুলের কথাটাই ঘুরতে লাগলো। মেজর সাদাতের তার ট্রমাটিক অতীত কাহিনী ডক্টর তামান্নাকে বলার কোনো প্রয়োজন ছিল না, অথচ মেজর সাদাত লাভ ছাড়া যে কিছু করে না এটা তামান্না থেকে ভালো আর কেউ জানে না। তাহলে কেন আচমকা তার গল্পগুলো তামান্নার মতো একটা অচেনা মানুষকে এত আগ্রহ নিয়ে শোনালো মেজর সাদাত? ঘুরে ফিরে একই প্রশ্ন নিয়ে সারাদিন চিন্তা করতে লাগলো তামান্না, কিন্তু সেদিন আর বলার মতো কিছু ঘটল না। মেজর সাদাত তামান্নাকে তার অতীত কাহিনী বলেই ঝট করে উধাও হয়ে গেল। ফিরে এলো সেই সন্ধ্যার পরে। তামান্না তখন বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে। বাচ্চাটা খাবার দেখে কেমন যেন সিটিয়ে গেল। তামান্না প্লেট নিয়ে এগোতে হিসিয়ে উঠে পিছিয়ে গেল। তামান্না বাচ্চাটার দিকে তাকিয়ে হা হয়ে গেল। বাচ্চাটা হাঁটুতে মুখ গুজে থরথর করে কাঁপছে। তামান্না বুঝতে না পেরে একটু এগিয়ে গেল, আর তখনই বাচ্চাটা ঝটকা মেরে তামান্নার হাত থেকে খাবারের প্লেট ফেলে দিল। তামান্না কি করবে বুঝতে না পেরে আবারও প্লেটে খাবার নিয়ে বাচ্চার সাথে নরম গলায় কথা বলতে বলতে এগিয়ে গেল। বাচ্চাটা আবারও ধাক্কা মেরে প্লেট ফেলে দিল। তামান্না বড় করে শ্বাস নিল। বাচ্চাটার এমন করার কারণ সে বুঝতে পারছে না, কিন্তু বাচ্চাটাকে কিছু না কিছু খাওয়াতে তো হবে। কোমা থেকে মাত্রই ফেরা বাচ্চাকে তার জিদের উপর ভরসা করে ছেড়ে দেওয়া যায় না। 5 বারের মতো বাচ্চাটা খাবারের থালাটা ছুঁড়ে ফেললো। এবার থালাটা ছিটকে দরজার পাশে পড়ল, আর তখনই মেজর সাদাত দরজা খুলে রুমে ঢুকলো। থালার উপর পা দিতে দিতে কোনো মতে নিজেকে সামলালো সে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়া খাবারগুলোর দিকে নিষ্প্রভ চোখে তাকালো মেজর সাদাত। তামান্না দ্রুত বাচ্চাটাকে আড়াল করে দাঁড়ালো, হড়বড় করে কৈফিয়ত দিল, স্যার আমারই ভুল, আমি আসলে। মেজর সাদাত মেঝে থেকে দৃষ্টি সরিয়ে তামান্নার দিকে ফিরল, শান্ত কণ্ঠে বলল, জানোয়ারগুলি সম্ভবত খাবারের মধ্যে কেমিক্যালস মেশাতো বাচ্চাগুলোর উপর এক্সপেরিমেন্ট করতে। এজন্যই এই পুচকে বিচ্ছুটা খাবারকে ভয় পাচ্ছে। তুমি নিজে আগে খাবারটার সামনে একটু খেয়ে বাচ্চাটাকে দেখাবে যে খাবারের মধ্যে অস্বাভাবিক কিছু মেশানো নেই, তাহলে এর বাথরুমই বন্ধ হয়ে যাবে। তামান্নার মুখ হা হয়ে গেল। এই সাধারণ বিষয়টা তার একেবারেই মাথায় আসেনি। বাচ্চাটা যে আর 10টা স্বাভাবিক বাচ্চার মতন, এই জিনিসটা সে ভুলেই গিয়েছিল প্রায়। সরি স্যার, আমার বোঝা উচিত ছিল। তামান্না মাথা নিচু করে ফেলল। মেজর সাদাত দেয়ালে ঠেস দিয়ে বলল, সরি বলার কিছু নেই তামান্না। আমি একটা সময় ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, তাই আমি বাচ্চাটা যে ট্রমার কারণে এমনটা করেছে সেটা বুঝতে পেরেছি। ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেলে মাথা নাড়ালো। স্যার ব্যাপারটা এক্সপিরিয়েন্স না, শুধু অসাধারণ পর্যবেক্ষণ শক্তিও লাগে। আমার তার ছিটে ফোটাও নেই নেই বলেই ট্রেনিং টাইমে আমার রুমমেট আমাকে কানা কুমারী বলতো। তামান্নার দিকে মেজর সাদাত দীর্ঘ সময় তাকিয়ে থেমে থেমে বলল,
ইউ হ্যাভ আ হার্ট। তামান্না মেজর সাদাতের কথাটা শুনে আবারও হা হয়ে গেল। মেজর সাদাত কথাটা বলে একটু অস্বস্তিতে পড়ে গেল। অহেতুক এই টাইপের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। অদরকারি কথা অনেক সময় অর্থহীন ধারণার জন্ম দেয়। মেজর সাদাত মেঝেতে পড়ে থাকা প্লেটটা তুলে নিল। তারপর এখনো চমকের ধাক্কা সামলাতে থাকা তামান্নার দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, পুচকি বিচ্ছুটা এই নিয়ে 4বারের মতো প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছে। অন্তত বাইরে থেকে শব্দ শুনে তাই মনে হয়েছে আমার। এমন পাগলামি মেনে নেওয়াটা পৃথিবীর ভদ্রতম মানুষের কাছেও আশা করা যায় না। সেখানে তোমার ভ্রু পর্যন্ত এতটুকু কুচকে যায়নি। তেমন না, আমার মতো পর্যবেক্ষণ শক্তি পৃথিবীতে অসংখ্য মানুষের আছে। তোমার মতো মন আমার মনে হয় না খুব বেশি মানুষের আছে। তামান্না কি বলবে বুঝতে না পেরে একটু হাসলো। মেজর সাদাতও তার কাছ থেকে কোনো উত্তর আশা করেনি, তাই দীর্ঘ নীরবতা নামলো রুমটাতে। মেজর সাদাত রুমাল চেপে একটু কাশলো, তারপর সহজ গলায় বলল, এই পুচকি বিচ্ছুর কাজ শেষ করে আমার সাথে একটু দেখা করো, কিছু কাজের কথা আছে। তামান্না সময় নিয়ে মেঝেতে পড়ে থাকা খাবার পরিষ্কার করলো। তারপর আবারও একটা প্লেটে কিছু খাবার তুলে এনে বাচ্চাটার সামনে দাঁড়ালো। নিজে প্লেটের খাবার একটু তুলে মুখে দিতেই বাচ্চাটার চেহারার হিংস্রতা অনেকখানি কমে গেল। তামান্না বাচ্চাটার দিকে 1 চামচ খাবার এগিয়ে দিল। বাচ্চাটা আগের বারের মতো হিসিয়ে উঠল না, একটু কুকড়ে গেল শুধু। তামান্না নরম গলায় বলল, খাবারটা তো খেতে হবে অনি, নইলে শরীর খারাপ করবে তো। বাচ্চাটা থেমে থেমে বলল। It will not may her. তামান্না নরম গলায় বলল। না সোনা। বাচ্চাটা 1 চামচ মুখে নিয়ে থমকে গেল, তারপর গোগ্রাসে গিলতে লাগলো। তামান্না ছোট্ট নিঃশ্বাস ফেললো। বাচ্চাটার এতটা খিদে পেয়েছে, কিন্তু জানোয়ারগুলোর দেওয়া ট্রমার জন্য সামনে থাকা খাবারও মুখে তুলতে পারছিল না। এরপরও তামান্নার বাচ্চাটাকে নিয়ে থাকতে হলো। 10 বছরের বাচ্চা, কিন্তু একেবারে অতি সাধারণ ব্যাপারগুলো সম্পর্কেও তার কোনো ধারণা নেই। সামান্য জামার বোতাম লাগানো থেকে শুরু করে চুল আঁচড়ানো কোনো কাজই সে স্বাভাবিকভাবে নিতে পারে না। অন্য কেউ হলে হাল ছেড়ে দিয়ে রাগারাগি শুরু করতো, কিন্তু তামান্না এতটুকু বিরক্ত হলো না, বরং গভীর মমতায় তার চোখ আর্দ্র হয়ে গেল। এই বাচ্চাটার কোনো দোষ নেই, কিছু জানোয়ারের জন্য তার 10 বছরের ছোট্ট জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। এমন একটা অসহায় বাচ্চার সাথে তামান্না কিভাবে রাগ করে? তামান্না কাজ শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। ঘুমন্ত বাচ্চাটাকে খাটে শুইয়ে রেখে মশারি গুছতে গুছতে তার আচমকায় মেজর সাদাতের কথা মনে হলো। মেজর সাদাত তাকে বাইরে আসতে বলেছিল, তার নাকি খুব দরকারি কথা আছে। তামান্না তাড়াহুড়ো করে বের হতে দেখলো মেজর সাদাত বাইরে পাথরে বাঁধানো বসার জায়গাটায় পা তুলে বসে বই পড়ছে। পাশের থামে একটা নীলচে বাতি জ্বলছে। নরম নীল আলোতে কি চমৎকার লাগছে বাঁধানো জায়গাটা। তামান্না দেখে মেজর সাদাত বইয়ের পৃষ্ঠা মুড়ে বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। শান্ত কণ্ঠে বলল, পুচকি বিচ্ছুটার কি খবর? ঘুমিয়ে গেছে স্যার। তামান্না নিচু স্বরে বলল। তামান্নার কথা শেষ হতেই একটা অস্বস্তিকর নীরবতা নামলো দুজনের মধ্যে। তামান্না নিচু স্বরে বলল। তামান্নার কথা শেষ হতেই একটা অস্বস্তিকর নীরবতা নামলো দুজনের মধ্যে। মেজর সাদাত দীর্ঘ সময় নিয়ে সিগারেট ধরালো। সিগারেটটা ঠোঁটের কোণে চেপে ধরে বলল, তামান্না, আমার মনে হয় এই কাহিনী থেকে তোমার সরে যাওয়ার সময় হয়েছে। তামান্নার মনে হলো যেন কেউ আচমকা তার গালে একটা চড় বসিয়ে দিয়েছে। সে হতভম্ব হয়ে বলল। জি স্যার। মেজর সাদাত আরো কিছুক্ষণ চুপ থাকলো, তারপর শান্ত স্বরে বলল, মেজর তোহা শৈবল সিদ্দিকের পোষাকত্তা হয়ে গেছে। এই তথ্য আমি আগেই সন্দেহ করেছিলাম। এজেন্ট নিয়নের কল্যাণে সেটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে বুঝতে পারছো, সেনাবাহিনীর অসম্ভব বুদ্ধিমান একজন মেজর এখন শৈবল সিদ্দিকের কেনা গোলাম। মেজর তোহা আমার বেশ পুরনো বন্ধু। ওর অ্যাটাকিং প্ল্যান আমি খুব ভালো করেই জানি। দাবা খেলে রাজাকে কিন্তু প্রথমে কেউ সরায় না, আস্তে আস্তে কুইন নাইট বিশপকে সরিয়ে রাজাকে কোণঠাসা করে ফেলে। আমার চালের ভুলের জন্য আমার বিশপ ক্যাপ্টেন ফারুক ইতিমধ্যে কাটা গেছে। মেজর তোহা এবার তোমাকে সন্দেহ করবে। আমার স্কোয়াডে একমাত্র তুমি এত লম্বা ছুটিতে আছো। কাজী মেজর তোহা খুব দ্রুতই তোমার যে আমার এই পাগলামের সাথে সম্পর্ক সেটা বুঝে ফেলবে। আমি জানি না এবার সে কত দূর যাবে, তবে তোমার চাকরি নিয়ে টানাটানি বাঁধার বেশ বড় সম্ভাবনা আছে। তাছাড়া কে জানে মেজর তোহা কী ধরনের চাল চেলে বসে। পুরো সেনাবাহিনীর চোখে আমি অপরাধী হয়ে যেতে পারি। এমনিতেও আমার দোষ একেবারে নেই তা বলা যাবে না। আমি একটা অপারেশনের সমস্ত সত্য আড়াল করে একটা হিউম্যান এক্সপেরিমেন্টের ফসলকে সেনাবাহিনীর কাছ থেকে আড়াল করে চলেছি। আর আমি অপরাধী হলে তুমিও আমার সাথে ফেসে যাবে। দীর্ঘ বাক্য শেষ করে দম নিতে থামলো মেজর সাদাত, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তামান্না, আমি অসম্ভব ধনী পরিবারের সন্তান। আমার বাবা নামে সম্পত্তি বাদ নেই। আমার নিজের নামে যা আছে তাতে আমার 2-4 জীবন কোনো কাজ না করলেও চলবে। কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। আমি জানি তুমি কতটা পরিশ্রম করে এই পর্যন্ত এসছো। আমার পাগলামিতে সায় দেওয়ার জন্য সেটা হারানোর কোনো মানে হয় না।
তাছাড়া তোমার সূত্র ধরে মেজর তোহা আমার পর্যন্ত পৌঁছে যেতে পারে, এই ঝুঁকি আমি নিতে পারি না। তামান্না মেজর সাদাতের কথাগুলো স্তব্ধ হয়ে শুনছে। মেজর সাদাতের প্রত্যেকটা কথায় যুক্তি আছে, অথচ কি ভয়ানকভাবেই না বাক্যগুলো তাকে আঘাত করছে। মেজর সাদাত অবশ্য তামান্নার কাছে কোনো উত্তর আশাও করেনি। সে নির্দয়ের মতো বলতে লাগলো, কাজেই তুমি কালকে সকালের মতো রিসোর্ট ছেড়ে চলে যাবে। বাচ্চাটার ঘুমিয়ে থাকা অবস্থাতে চলে গেলে ভালো হয়। এই বিষয়টা মনে হয় না তোমাকে যেতে দিতে রাজি হবে। তামান্নার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে চোখ মুছে বলল, আমি কালকেই চলে যাব স্যার। মেজর সাদাত তার পকেট থেকে একটা চেক বের করে দিল, শান্ত কণ্ঠে বলল, এই 1 মাস আমাকে হেল্প করার জন্য সামান্য পারিশ্রমিক। আমি তোমার এই সাপোর্টের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ তামান্না। তামান্না হাত বাড়িয়ে চেকটা নিল। 5 লাখ টাকার একটা চেক, তার 1 বছরের বেতনের থেকে বেশি টাকা। তামান্না চেকটার কোনা ঘষতে ঘষতে সহজ গলায় বলল, আপনি মোটেও কৃতজ্ঞ নন স্যার। কৃতজ্ঞতা বোধের ব্যাপারটা আপনার মধ্যে নেই। মেজর সাদাত কিছু বলল না, সিগারেটে দীর্ঘ টান দিল। তামান্না আড়ষ্ট স্বরে বলল, স্যার, আপনি খুব ভালো করেই জানতেন আপনার পাস্ট স্টোরি আমাকে বলার কোনো প্রয়োজন ছিল না, তবু কেন বলেন? মেজর সাদাত পূর্ণ চোখে তামান্নার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল। কোনো কারণ নেই তামান্না। তামান্না তর্ক করলো না, নিচু গলায় বলল, স্যার, আমি এখন যাই। কালকে অনেক সকালে চলে যেতে হবে। ব্যাগ ট্যাগ গোছানোর একটা ব্যাপার আছে তো। বলেই তামান্নার উত্তরের অপেক্ষা করলো না, ঘুরে রুম বরাবর হাঁটতে লাগলো। তামান্না চলে যাওয়ার দিকে তাকে মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেললো। তামান্নাকে সে মিথ্যা বলেছে। তার অতীত কাহিনী তামান্নাকে শোনানোর পিছনে ব্যাখ্যাহীন একটা কারণ আছে তার। তামান্নাকে এভাবে হুট করে চলে যেতে বলতে মেজর সাদাতের এক ধরনের অপরাধ বোধ হচ্ছিল। সেই অপরাধ বোধ ঢাকার জন্য সে তার অতীত কাহিনীকে ব্যবহার করেছে। এই কাহিনীটা আসলে তামান্নাকে বলেনি মেজর সাদাত, অনেকটা নিজেকেই শুনিয়েছে সে। তার নিজেকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল সে আসলে আবেগ অনুভূতি বিবর্জিত একজন মানুষ। কাজেই তামান্নার প্রতি নিষ্ঠুর হওয়ার সামর্থ্য আর দরকার দুটোই আছে তার কাছে। মেজর সাদাত কাজ ঝাঁকালো। অর্থহীন ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই। তামান্নার সাথে তার এই পার্টনার ইন ক্রাইম টাইপের সম্পর্কের আর কোনো প্রয়োজন নেই। আর যা প্রয়োজন নেই তা মেজর সাদাত রাখে না। আসলে কি তাই? সাইদ, হাসনায়নার গাছটা কাটতে দিস না কেন? জানিস না হাসনায়নার ঘ্রাণে সাপ আসে? কোমল কণ্ঠটা যেন হাওয়ায় ভেসে এলো মেজর সাদাতের কানে। আসুক না, সাপ সামলানোর দায় আমার, তাই বলে তো সুন্দর গাছটা কেটে ফেলতে পারবো না। ইটস ওকে। মেজর সাদাতের কণ্ঠটা বড় নাছোড়বান্দা শোনালো। তাই কোমল কণ্ঠের অধিকারিণী আরো এগিয়ে এলো, অতি পরিচিত ছলছলে চোখ জোড়ায় যেন কৌতুক খেলা করলো। তাহলে মানুষের বেলায় এই নিয়ম মানিস না কেন রে বোকা? এই পর্যায়ে এসে মেজর সাদাত বুঝতে পারছে যে সে স্বপ্ন দেখছে। হাসনা হেনা তো দূরে থাক, কোনো ফুলই তার পছন্দ না। সেখানে একটা ফুল গাছ টিকিয়ে রাখার জন্য নাছোড়বান্দা হওয়ার মতো অনুভূতি মেজর সাদাতের নেই। স্যার স্যার, তীক্ষ্ণ কণ্ঠটা যেন অনেকটা হাওয়ায় ভেসে ধাক্কা দিল মেজর সাদাতের স্বপ্নে। মেজর সাদাত ধীরে ধীরে চোখ মেলল। কাকতালীয় ভাবে তার মুখের সামনে তামান্নাও ঠিক স্বপ্নে দেখা প্রিয় মুখটার মতোই ঝুঁকে আছে, বড় বড় চোখ জোড়ায় গভীর উৎকণ্ঠা। স্যার, স্যার আপনি ঠিক আছেন? তামান্না চিন্তিত কণ্ঠে বলল। তামান্নার এভাবে ঘাবড়ে যাওয়ার কারণ আছে। সকাল 6টায় উঠে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হওয়ার সময় মেজর সাদাতের সাথে দেখা করবে না ভেবেও কি ভেবে যেন দেখা করতে এলো। তামান্না কিছু না বলে যদি চলে যায় তাহলে মেজর সাদাত হয়তো কিছু মনে করবে না, কিন্তু তামান্না নিজের কাছে ছোট হয়ে থাকবে। মেজর সাদাতের সাথে তার রাগ করার কোনো কারণ নেই। মেজর সাদাত তার ভালোর জন্য তাকে সরে যেতে বলেছে, কিন্তু বিদায় নিতে এসে এসে পুরোপুরি বোকা বনে গেল। মেজর সাদাত তার রুমের সামনের রকিং চেয়ারে কাত হয়ে ঘুমাচ্ছে, আর ঘুমের মধ্যে খুব সম্ভব স্বপ্ন দেখছে। তাই ঘুমের মধ্যেও মাথাটা এপাশ ওপাশ করতে করতে বিড়বিড় করছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মেজর সাদাতের চোখ থেকে পানি ঝরছে। তামান্না জানে মেজর সাদাত কান্না করতে পারে না। শৈশবের একটা ভয়ঙ্কর ট্রমা তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিয়েছে। আর এখন ঘুমের মধ্যে তার এভাবে কান্না করার মানে হলো ঘুমের মধ্যে তার স্বপ্নটা সুখকর কিছু না নিশ্চয়ই। তামান্না কি করবে বুঝতে না পেরে বারবার ঝাঁকুনি দিয়ে মেজর সাদাতকে ডাকতে লাগলো। মেজর সাদাতের ঘুম ভাঙতে সময় লাগলো না। একবার দুবার ডাকার পরপরই চোখ মেলে তাকালো। তামান্না স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজা হলো, নরম কণ্ঠে বলল, সরি স্যার, আপনার ঘুম ভাঙিয়ে দিলাম। মেজর সাদাত চোখের পানি মুছল, একটু অস্বস্তির সাথে বলল। ইটস ওকে। তামান্না মাটিতে রাখা ব্যাগের চেন খুলতে খুলতে বলল। আমি চলে যাচ্ছি স্যার। তারপর ব্যাগ থেকে একটা কাগজ বের করে মেজর সাদাতের দিকে এগিয়ে দিল। বাচ্চাটার ডায়েট চার্ট আর ওষুধগুলোর নাম লিখে দেওয়া আছে এখানে। ফ্যামিলি ফলো করলে আর কোনো হেলথ কমপ্লিকেশনস সম্ভাবনা নেই। মেজর সাদাত হাত বাড়িয়ে কাগজটা নিল। তামান্নার হাতের লেখা বাচ্চাদের মতো গোল গোল এলোমেলো, কিন্তু কি যত্ন করেই না লিখেছে সে। মেজর সাদাত কাগজটা ভাঁজ করে পকেটে ঢুকালো, শান্ত কণ্ঠে বলল, চলো তোমাকে গেট পর্যন্ত এগিয়ে দেই।
তামান্না না সূচক মাথা নাড়ালো। প্রয়োজন নেই স্যার। মেজর সাদাত পূর্ণ দৃষ্টিতে তাকালো, নিচু গলায় বলল, আমি জানি কোনো প্রয়োজন নেই তামান্না, কিন্তু অনেক সময় প্রয়োজন ছাড়াই আমরা অনেক কিছু করি, তাই না? রফিকুর তামান্না আর কথা বাড়ালো না। কথায় এ পিঠে কথা বলা এখন অর্থহীন। ঠিক সেই মুহূর্তে মেজর সাদাতের পকেটের ফোন বেজে উঠল। মেজর সাদাত ফোন রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো। রিসোর্ট ম্যানেজার রফিকুর রহমানের ফোন এটা। প্রয়োজন ছাড়া যে সকাল 6টায় তাকে ফোন দেওয়া খাল কেটে কুমির ডাকাচ্ছেও ভয়ঙ্কর, এই তথ্য রফিকুর রহমান খুব ভালো করে জানে। মেজর সাদাত ফোন রিসিভ করতে ওপাশ থেকে রফিকুর রহমান হড়বড় করে বলল, স্যার, একজন আপা আসছেন, আপনার সাথে কি যেন জরুরি কথা আছে। মেজর সাদাত ভ্রু কুঁচকে ফেললো। এত সকালে তার সাথে দেখা করতে আসার মতো কেউ নেই। তবে এই এরিয়াতে বিভিন্ন টাইপের দাতব্য সংস্থা আছে, তাদের কেউ না কেউ ডোনেশন চাওয়ার জন্য নাকি প্রায়ই আসে এদিকে। এই মুহূর্তে মেজর সাদাতের কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তাই সোজা মানা করে দেওয়াই তার জন্য উত্তম। সে কথা বলার জন্য মেজর সাদাত মুখ খোলার আগেই ফোনের ওপাশ থেকে নকিয়া ফোন সেটের রিংটোন শুনে থমকে গেল। তারপর চাপা কণ্ঠে বলল, রফিকুর রহমান সাহেব, ফোনের রিংটন শুনলাম। কার ফোনের রিংটন? রফিকুর রহমান এই অপ্রত্যাশিত প্রশ্নে একটু থমকে গেল। তারপর আমতা আমতা করে বলল, আমার না স্যার, ওই আপার ফোনে রিংটোন। মেজর সাদাতের মাথা ততক্ষণে ঝড়ের বেগে কাজ করছে। মেজর সাদাত শীতল কণ্ঠে বলল, ওনাকে 5 মিনিট পর ভেতরে ঢুকতে বলবেন। মেজর সাদাত ওপাশে হতভম্ব। রফিকুর রহমানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খট করে ফোন কেটে দিল। তামান্না এতক্ষণ ধরে মেজর সাদাতের জন্য দাঁড়িয়েছিল। মেজর সাদাতের ফোন এর শেষ হতে সে নরম গলায় বলল, স্যার, আপনি মনে হয় কিছুটা ব্যস্ত, আমি একাই চলে। তামান্নার কথা শেষ হওয়ার আগে মেজর সাদাত ঝটকা মেরে উঠে দাঁড়ালো একেবারে তামান্নার মুখোমুখি। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল, তামান্না, আমার আরেকটু উপকার করে দাও। 2 মিনিটের মধ্যে বাচ্চাটা রুমে গিয়ে বাচ্চাটাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে সোজা ডান পাশে স্টোর রুমে ঢুকে বসে থাকবে। তামান্নার মুখ এক মুহূর্তের জন্য হাঁ হয়ে গেল, কিন্তু এই কয়দিনের অভিজ্ঞতা থেকে সে খুব ভালো করে জানে ঠিক কোন সময় কোনো ধরনের প্রশ্ন ছাড়াই মেজর সাদাতের কমান্ড মানতে হয়। তামান্না তার ব্যাগটা কাঁধে নিয়ে বাচ্চাটা রুমে ছুটলো। তামান্না রুমটায় ঢুকে ছিটকিনি লাগানোর ঠিক 1 মিনিট পর পরই রিসোর্টের সরু রাস্তা ধরে একটা মেয়েকে দেখা গেল। মেজর সাদাত পুকুরের পাশে সাদা পাথরে বাঁধানো টেবিলের পাশের চেয়ারে বসে আছে। মেয়েটা মেজর সাদাতের ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। মেজর সাদাত চোখ তুলে তাকালো। মেয়েটার 10টা সাধারণ বাঙালি মেয়ের চেয়ে বেশ লম্বা, ফর্সা, ফ্যাকাশে চেহারা। অবিন্যস্ত চুলগুলো কালো রঙের স্কার্ফ দিয়ে আটকানো। মহিলার মনে হয় কালো রঙের প্রতি বিশেষ আকর্ষণ আছে। তার গায়ে কালো বিশাল ওভারকোটটা আলখেল্লার মতো ঝুলছে। কাঁধে কালো রঙের বিশাল সাইজের একটা ব্যাগ। এই ভোর সকালেও মহিলার চোখে কালো চশমা। অন্য যে কারো কে এই সাজ পোশাকে কাকতারুয়ার মতো লাগার কথা, কিন্তু এই মেয়েটাকে কেন যেন অদ্ভুত রকমভাবে মানিয়ে গেছে। মহিলা মেজর সাদাতের বিপরীত পাশে রাখা চেয়ারটাতে ধাম করে বাড়ি খেয়ে উল্টে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। টেবিলে তার ঝুলির মতো ব্যাগটা রেখে বসলো। চোখের কালো চশমাটা খুলে মেজর সাদাতের দিকে তাকালো। মেজর সাদাত চমকে উঠল। মহিলা শ্যাওলা কালো চোখে এক ধরনের শীতল হিংস্রতা আছে। প্রথম দেখাতে যে কারো মনে হতে বাধ্য যে সে একটা ভয়ঙ্কর বিষধর সাপের দিকে তাকিয়ে আছে। মহিলা মেজর সাদাতের চমকের অংশটা ধরতে পারল বলে মনে হয় না। সে খসখসে স্বরে বলল, মেজর সাদাত, রাইট? মেজর সাদাত মাথা নাড়ালো। তার শান্ত চোখ জোড়া তখন এই রহস্যময়ীকে নিঃশব্দে পর্যবেক্ষণ করে চলছে। আমি উম্মে হানি, রিসেন্টলি একটা এনজিওতে কাজ করছি। উম্মে হানি তার বিশাল ব্যাগটা অনেকক্ষণ ঘেটে একটা কার্ড বের করে দিল। মেজর সাদাত হাত বাড়িয়ে কার্ডটা নিল। কার্ডটাতে চোখ বুলাতে বুলাতে তার মুখে এক ধরনের হাসি ফুটে উঠল। মেজর সাদাত কার্ডের কোনা ঘষতে ঘষতে স্বগতোক্তি করার ভঙ্গিতে বলল, এনে দুইজন ব্ল্যাক এজেন্ট দেখলাম। দুজনের মধ্যে আর কিছু না হোক, একটা বিষয় মিল দেখলাম। একটু থামলো মেজর সাদাত, তারপর উঠে দাঁড়িয়ে টেবিলে ঠেস দিয়ে মেয়েটার দিকে স্থির চোখে তাকালো। সে শীতল কণ্ঠে বলল, আপনার দুজন অভিনয় জঘন্য লেভেলের। উম্মে হানিও এক মুহূর্তের জন্য থমকে গেল। বা হাত পকেটে সাবধানে ওভারকোটের পকেটে গুজলো সে। মেজর সাদাতের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু সে সহজ ভঙ্গিতে ঠোঁটে সিগারেট লাগাতে লাগাতে বলল, পাশের থামটাতেই সিসিটিভি আছে, তাই অর্থহীন কোনো বোকামি করে সময় নষ্ট করবেন না প্লিজ। দীর্ঘ 1 মিনিট টানটান উত্তেজনায় কাটলো। তারপর উম্মেহানি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পকেট থেকে খালি হাত বের করলো। উম্মেহানি কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, আপনার বুদ্ধির প্রশংসা অনেক জায়গায় শুনেছি। কিছু কিছু গাধা তো আপনাকে অতি মানব লেভেলে নিয়ে যায়। তবে যতটুকু শুনেছি তার অনেকাংশ সত্য জেনে ভালো লাগলো। কি করে বুঝতে পারলে? মেজর সাদাত পকেটের লাইটার বের করতে করতে বলল, আপনার ফোনের রিংটন নকিয়ার এই 20 বছর আগের মডেল পাগলও চালায় না, আপনি চালাচ্ছেন।
কারণ এই পুরনো মডেল ইউজারের লোকেশন ট্রেস করা অনেক কঠিন। আর নিজের লোকেশন আরও লাগতে চাওয়া হয় দুই ক্ষেত্রে: এক, জেমস বন্ডের মুভিতে; দুই, ব্ল্যাক এজেন্সির ছোটদের বেলায়। মেহানি, আপনি এমনিতেও অনেকটা সময় নিয়ে নিয়েছেন। নিজেকে ছুচোর সাথে তুলনা করলে যে কারো মেজাজ ছুটে যাওয়ার কথা, কিন্তু মেহানির মুখের ভাব দেখে মনে হলো না সে রাগ করেছে বা অপমানিত হয়েছে। মেহানি চেয়ারে ঠাস দিয়ে হাসলো। আপনার মাথা বরফের মতো ঠান্ডা মেজর, ব্ল্যাক এজেন্টের চেয়েও ঠান্ডা। একটু থেমে মেজর সাদাতের দিকে ঝুঁকে এগুলো মেহানি। তার খসখসে কণ্ঠের মধ্যে এক ধরনের কৌতুক ঝঙ্কার দিল। কাহিনীর শেষে আপনি না আবার টুইস্ট হিসেবে ব্ল্যাক এজেন্ট বনে যান? মেজর সাদাত সিগারেট ধরিয়ে নির্বিকার কণ্ঠে বলল, মেহানি, আপনি এমনিতেও অনেকটা সময় নিয়ে নিয়েছেন ভূমিকা টানতে। আপনার হাতে আর 1 মিনিট সময় আছে। আমাকে বলার মতো কিছু থাকলে বলুন, নইলে ঘাট ধরে বের করে দেওয়ার মতো পর্যাপ্ত লোক আমার আছে। মেহানি ফিক করে হেসে দিল। এতটা কাঠকোঠা হলে বউ জোগাড় করতে ঠেলা আছে আপনার। 50 সেকেন্ড। কঠোর শোনালো মেজর সাদাতের কণ্ঠ। এজেন্ট নিয়নের নামে রেড অ্যালার্ট জারি হয়েছে ব্ল্যাক এজেন্সিতে। রেড অ্যালার্ট মানে বোঝেন সাদাত সাহেব? যে কোনো মূল্যে জীবিত অথবা মৃত এজেন্ট নিয়নকে এজেন্সিতে হাজির করতে হবে যত দ্রুত সম্ভব। মেহানি সহজ কণ্ঠে বলল। মেজর সাদাত শীতল কণ্ঠে বলল, আমি যদি কোনো ধরনের ব্ল্যাক এজেন্টের সাথে আমার সংশ্লিষ্টতা অস্বীকার করি, তাহলে বোকা বনবেন। এজেন্ট নিয়ন দুনিয়ায় চালাক একটা বদমাশ। অনেক চেষ্টা করেছে আপনার সাথে তার যৌথ পাগলামি আড়াল করতে, কিন্তু সরি টু সে আমার কাছে হ্যাপি লাইফের সিসিটিভি ফুটেজ আছে। আপনার সাথে সেখানেই সম্ভবত পাজিটার প্রথম দেখা হয়েছিল। মেজর সাদাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সম্ভবত সে বুঝতে পারছে মেহানির কথা শেষ হয়নি। এজেন্ট নিয়ন কোন লেভেলের শয়তান সেটা বোঝাতেই আপনাকে একটা উদাহরণ দিই। সে শৈবাল সিদ্দিকী কেসে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আন্ডারওয়ার্ল্ড সবাই পেঁচিয়ে নিজে উধাও হয়ে গেছে। শৈবাল সিদ্দিকী ক্লিন আপ মিশনে প্রথম সেনাবাহিনীর লোক হিসেবে আপনি আর একটা ফক্কর মেজরকে নিয়ে গিট্টু পাঠিয়েছে। তারপর শৈবাল সিদ্দিকের 4 কুত্তাকে কিভাবে যেন নিজের ফ্ল্যাটে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এই ঘটনার রেস ধরে পুলিশ আর আন্ডারওয়ার্ল্ড এখন এই পাগলামির পিছু পড়েছে। আর শেষ ছুরিটা বদমাশ নিয়নটা মেরেছে। উধাও হওয়ার আগে বট্টা শৈবাল সিদ্দিকের আকাম কুকামের তথ্য প্রমাণ র্যাবের কাছে জমা দিয়ে গেছে। চিন্তা করতে পারেন। মেহানি এক নিঃশ্বাসে বলে গেল। মেজর সাদাত সিগারেটে লম্বা টান দিল। আমি এখানে আমার চিন্তা করার কোনো দরকার দেখছি না। এজেন্ট নিয়নের সাথে কোনো রকম যোগাযোগ রাখার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার নেই। মেহানি শব্দ করে হাসলো। হাসতে হাসতে পুরো প্রসঙ্গকে বাতিল করে দিয়ে সম্পূর্ণ নতুন কথা টানলো সে। সাদাত সাহেব, আমি ব্ল্যাক এজেন্সির একমাত্র এজেন্ট যার পুরো কেরিয়ারে একবারও কোনো মিশন ফেল হয়নি। কারণটা জানেন কি? অন্য ব্ল্যাক এজেন্টরা জেমস বন্ড মুভি স্টাইলে তাদের কেস ক্লিয়ার করে, আর আমি কথার জাল বানাই। সোজা ভাষায় আমার কাজ উদ্ধারের উপায় হলো গেম অফ ম্যানিপুলেশন। এখনো পর্যন্ত এই গেমে আমার কখনো লস হয়নি। মেজর সাদাত নির্বিকার কণ্ঠে বলল। এবার হবে। মেহানি দীর্ঘ সময় মেজর সাদাতের দিকে তাকিয়ে রইল। বলল, আগে আমার পুরো কথাটা শুনে নিতে হবে সাদাত সাহেব। এজেন্ট নিয়ন আপনার এই বিশ্রী রিসর্টে নেই, এই তথ্য আমি খুব ভালো করে জানি। কাজেই মাথা থেকে আমাকে বোকা বানানোর আইডিয়াটা বের করেন। মেজর সাদাত শীতল চোখে তাকালো, শুধু কিছু বলল না। মেহানি নির্লিপ্ত কণ্ঠে বলল, এজেন্ট নিয়নকে হাতে পেলে ব্ল্যাক এজেন্সি এই গোলমাল থেকে সরে যাবে। ব্ল্যাক এজেন্সিকে এই ঝামেলায় পেঁচিয়েছে এজেন্ট নিয়ন নামের নাছর বান্দা একটা সুতো। এই সুতো কেটে যাওয়া মানে এখান থেকে ব্ল্যাক এজেন্সি কেটে পড়বে। আপনি আর শৈবাল সিদ্দিক হিউম্যান এক্সপেরিমেন্ট চালানোর ব্যাপারে যত খুশি মারামারি কাটাকাটি করেও আমাদের তাতে বিন্দুমাত্র সমস্যা নেই। মেজর সাদাতের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। অথচ ব্ল্যাক এজেন্সি এই পুরো হিউম্যান এক্সপেরিমেন্টের নাম্বার 1 পৃষ্ঠপোষক। নামে দেশের সাইলেন্ট হিরো, কাজে 1 নাম্বার ছ্যাঁচড়া। আপনাদের কপাল ভালো, আমি অন্য কাজে ব্যস্ত আছি, নইলে ব্ল্যাক এজেন্সির কপালে। মেহানি বিন্দুমাত্র অপ্রস্তুত হলো না। হাই তুলে বলল, কোন অর্গানাইজেশন দুধে ধোয়া তুলসী পাতা সাদাত সাহেব? আপনি ভালো দিকটা দেখেন। এই এক্সপেরিমেন্টের পৃষ্ঠপোষক হয়ে ব্ল্যাক এজেন্সির আক্কেল হয়ে গেছে। এখন এজেন্ট নিয়নকে পেলেই আমরা মানে আপনার কাহিনী থেকে বিদায় নেব। মেজর সাদাত এস্ট্রেতে ছাই চাললো, শান্ত কণ্ঠে বলল। মেহানি, আপনি পরিষ্কার করে বলুন আপনি কি চাইছেন। মেহানি চোয়ালে হাত রাখলো, হাসি মুখে বলল, ব্ল্যাক এজেন্সির অনেকের ধারণা এই হিউম্যান এক্সপেরিমেন্টের একটা মাল বেঁচে আছে, আর আপনি এই মালকে
প্রোটেকশন দিতে চাইছেন। নাটক সিনেমার ভাষায় এই মালকে আপনি নর্মাল লাইফ দেবেন, এই টাইপের হ্যান ত্যান মার্কা আইডিওলজি। মেজর সাদাত শানিত কণ্ঠে বলল, ঠিক করে করুন উম্মেহানি। হিউম্যান এক্সপেরিমেন্টের সাবজেক্ট কিন্তু কোনো মাল ছিল না, 46টা বাচ্চা। উম্মেহানি স্থির চোখে মেজর সাদাতের দিকে তাকালো। বাচ্চাটা বেঁচে আছে তাই না? মেজর সাদাত উত্তর দিল না, শান্ত ভঙ্গিতে সিগারেট টানতে লাগলো। উম্মেহানি তরল কণ্ঠে বলল, বাচ্চাটা বেঁচে থাকা মানে জানেন, ব্ল্যাক এজেন্সি 16 আনা অধিকার আছে বাচ্চাটাকে আপনার থেকে ছিনিয়ে নিজের কাজে লাগানোর। আফটার অল এই হিউম্যান এক্সপেরিমেন্টের মেইন পৃষ্ঠপোষক আমরা, ব্ল্যাক এজেন্সি। মেজর সাদাতের চোখের দৃষ্টি শীতল থেকে শীতলতর হলো। চেষ্টা করে দেখতে পারেন। আফটার অল কিছু না কিছু সময় সবারই মরার স্বাদ হয়। এই কথা উম্মেহানি কাঁধ ঝাঁকাল। বাচ্চাটা বেঁচে থাকা মানে জানেন, ব্ল্যাক এজেন্সি 16 আনা অধিকার আছে বাচ্চাটাকে আপনার থেকে ছিনিয়ে নিজের কাজে লাগানোর। আফটার অল এই হিউম্যান এক্সপেরিমেন্টের মেইন পৃষ্ঠপোষক আমরা, ব্ল্যাক এজেন্সি। বাদ দেন বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে তা নিয়ে ব্ল্যাক এজেন্সির কোনো মাথা ব্যথা নেই। এজেন্ট নিয়ন আমাদের হাতে আসা মাত্রই আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, এই মাল থুকু বাচ্চাটার জীবন থেকে ব্ল্যাক এজেন্সির ছায়া সরে যাবে। সাদাত সাহেব, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। মেজর সাদাত বুঝতে পারছে, আর বুঝতে পারছে বলেই তার কণ্ঠে কিছুটা কাঁপন ধরলো। এই কথা আমাকে বলে কি লাভ? উম্মেহানি নরম কণ্ঠে বলল, আপনি অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ। আপনি বৃত্তের বাইরে ভাবতে পারেন। আমরা ব্ল্যাক এজেন্টরা খুন খারাপি করতে করতে মগজ ভোতা বানিয়ে ফেলেছি, কিন্তু আপনার বেলায় তা না। এজেন্ট নিয়নকে কানে ধরে এজেন্সিতে নিয়ে আসার জন্য আমি সহ আরও 5 জন ব্ল্যাক এজেন্টকে অ্যাসাইন করা হয়েছে। এই 5 জন এজেন্ট যা পারবে আপনি এক বসায় তার থেকে অনেক ভালো পারবেন। তাই আমি আপনার কাছে এসেছি। আপনি এজেন্ট নিয়নকে ধরতে আমাকে হেল্প করুন, আপনার লাভ হবে, আপনার রাস্তা থেকে ব্ল্যাক এজেন্সির যন্ত্রণা বেড়েই হবে। উইন উইন। মেজর সাদাত চোখ তুলে তাকালো, শীতল কণ্ঠে বলল। আর যদি না হেল্প করে? উম্মেহানি চোয়াল ডলল, নির্লিপ্ত কণ্ঠে বলল, হেল্প না করলে এজেন্ট নিয়নকে পেতে আমাদের দেরি হবে মেজর সাহেব, আর যত দেরি হবে তত কিছু খুঁড়তে গিয়ে সাপ বের হবে। মেজর সাদাত শান্ত চোখে তার সামনে বসা এই কথার জাদুকরির দিকে তাকিয়ে রইল। মেয়েটা প্রত্যেকটা কথা ঠিক বলেছে, এতটাই ঠিক যে এজেন্ট নিয়নকে ধরতে ব্ল্যাক এজেন্সিকে সাহায্য না করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না মেজর সাদাত। উম্মেহানি উঠে দাঁড়ালো, হাতের কার্ডটা টেবিলে রেখে মেজর সাদাতের দিকে ঠেলে দিল। আপনার সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কথা না মেজর সাদাত, তবুও আপনাকে সময় দিচ্ছি। আজ দুপুর 12টার মধ্যে এই নাম্বারে কল দিয়ে জানাবেন আমাকে। মেজর সাদাত টেবিলে রাখা কার্ডটার দিকে তাকালো, তারপর সিগারেটে আবারও টান দিল সে। এজেন্ট নিয়নের কাছে ব্ল্যাক এজেন্সিকে ফাঁসানোর মতো শক্ত প্রমাণ আছে, তাই না উম্মেহানি? মানে খুব সাধারণ। মেজর সাদাতের প্রশ্ন শুনে এই প্রথম চোয়াল শক্ত হয়ে গেল উম্মেহানির। সে চিবিয়ে চিবিয়ে বলল, মানে? মানে খুব সাধারণ। মেজর সাদাত হাই তুলল। উম্মেহানি, এজেন্ট নিয়নের পিছনে ব্ল্যাক এজেন্সির এমন দড়ি ছেড়ে গোড়ের মতো লাগার আসল কারণটা এবার বলতে হয়। সামান্য কটা প্যাচের ভয়ে যে আমাদের মতো ঠান্ডা মাথায় শয়তানেরা এমন অস্থির হবেন না, এই কথা ছাগলেও বুঝবে। উম্মেহানি ধাক্কার মতো খেলো। তার ধারণা ছিল এই অংশটা আড়াল করে সে তার কাজ উদ্ধার করে ফেলবে। মেজর সাদাত চেয়ারে পা তুলে বসলো, সহজ গলায় বলল, তার জাদু করেই কথা আটকে গেছে মনে হয়। সমস্যা নেই, আমি আন্দাজ করে দিচ্ছি। এজেন্ট দীপ্তিকে মেরে ফেলার পর এজেন্ট দীপ্তি ব্ল্যাক এজেন্সি থেকে যে ফাইলটা সরিয়েছিল, এজেন্ট নিয়ন তার কপি করে রেখেছে। উম্মেহানি প্রচণ্ডভাবে চমকে গেল। এতটাই যে চমকের ধাক্কা সামলাতে তার সময় লাগলো। সে বিড়বিড় করে বলল, এজেন্ট দীপ্তি ক্লিন আপ কেসে এজেন্ট নিয়নকে অ্যাসাইন করার পরপরই এজেন্ট নিয়নের ফোন থেকে শুরু করে প্রত্যেকটা কাজের ওপর নজর রাখা হচ্ছিল। এজেন্ট নিয়ন সেটা জানতো বলেই ওই স্টুপিড ফাইলটা একটা কপি সে এজেন্ট দীপ্তিকে গুলি করে মারার কিছুক্ষণ পরেই করে ফেলে, তার নিজের ফোনে না, এজেন্ট দীপ্তির ফোনে। একটা মৃত এজেন্টের ফোন নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না, তাই এজেন্ট নিয়ন ও দিব্যি 2 বছর আমাদের চোখে ফাঁকি দিয়ে পার পেয়ে গেছে। রিসেন্টলি 2 বছরের তথ্য হলানাগাদ করতে গিয়ে এজেন্ট দীপ্তির ফোনের হিস্ট্রি চেক করতে গিয়ে বিষয়টা ধরা পড়ে। এজেন্সির অবস্থা মার খাওয়া কুত্তার মতো হয়ে গেছে। ঠ্যাম, এই এজেন্ট নিয়ন তো ভালো রকমের চালাক। মেজর সাদাত হাসি হাসি কণ্ঠে বলল, তারপর আকাশের দিকে মুখ তুলে সিগারেটের ধোঁয়া ছেড়ে সহজ কণ্ঠে বলল, উম্মেহানি, আপনি শিওর যে আপনি আপনাদের ঝামেলার মধ্যে আমাকে যোগ করতে চান? সুঝই ঢুকিয়ে ফাল হয়ে বের হওয়ার জন্য
আমি দীর্ঘ সময় পাথরের মতো দাঁড়িয়ে রইল উম্মেহানি, তারপর টেবিলে রাখা কার্ডের দিকে ইশারা করে বলল, ঠিক 12টায় আপনার ফোন করে জানানোর ব্যাপারটা মাথায় রাখবেন, কেমন? আপনার হাতে ঠিক 4 ঘন্টার মতো সময় আছে সাদাত সাহেব। 4 ঘন্টা অনেক লম্বা সময় উম্মেহানি। 4 ঘন্টা একটা শহর গড়িয়ে দেওয়া। দ্বিতীয়বারের মতো চমকালো উম্মেহানি। মেজর সাদাতের শেষ কথাটা খুব পরিচিত মনে হলো তার কাছে। উম্মেহানি, আপনার এই নামটা নিশ্চয়ই বানানো, তাই না? আপনার মতো একজন বুদ্ধিমান মানুষের আসল নাম না হোক, অ্যাটলিস্ট কোড নেম জানতে ইচ্ছা হচ্ছে। কে জানে কাহিনীর শেষে আপনি আবার টুইস্ট হিসেবে আমার মুখোমুখি দাঁড়ান কিনা। মেজর সাদাত তার ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট বা হাতে 2 আঙ্গুলে নিয়ে নিচে নামাতে নামাতে বলল। উম্মেহানি 2 পা এগিয়ে মেজর সাদাতের মুখোমুখি দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, আমার কোড নেমটা আমি সবাইকে বলি না মেজর সাহেব, লোকে ভয় পায়। তবে আপনাকে নিয়ে সে আশঙ্কা নেই, তাই আপনাকে বলা যায়। আমার কোড নেম এজেন্ট মেডুসা, গ্রিক মিথোলজির অভিশপ্ত সর্পিনী। একটু থেমে উম্মেহানি মেজর সাদাতের হাতের 2 আঙ্গুলের ফাঁকে গুজে রাখা সিগারেটটা টেনে নিজের হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলল সে। পা দিয়ে পিষে আগুন নেভাতে নেভাতে কোমল কণ্ঠে বলল, সাদাত সাহেব, সিগারেট খাওয়াতে ছেড়ে দিন। কে জানে সামনের দিনগুলোতে বেঁচে থাকলে আমি আপনাকে আমার আসল নামটাও বলতে পারি। মেজর সাদাত চোখ তুলে তাকালো। আমার মেডিকেল রিপোর্টটাও ঘেটে এসছেন আপনি, তাই না? এজেন্ট মেডুসা সোজা হয়ে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে নিল, সহজ কণ্ঠে বলল, গ্রিক মাইথোলজির মেডুসার চোখের কাহিনী জানেন তো? মেডুসার চোখ ছিল অপূর্ব সুন্দর, কিন্তু সেই চোখের নজর যার দিকেই পড়তো সে পাথর হয়ে যেত। আমার বেলাও সেটাই ধরে নিন। অবশ্য কথা শেষ হওয়ার সাথে সাথেই সে সামনের রাস্তা ধরে নামতে গিয়ে আবারও হোঁচটকে পড়তে পড়তে নিজেকে সামলালো। বিড়বিড় করে নিজেকে 2টো গালি দিয়ে সামনের রাস্তা ধরলো। কি একবার মনে করে মাথা ঘুরিয়ে মেজর সাদাতের দিকে তাকালো সে। মেজর সাদাত তার দিকে তাকিয়ে আছে, তার চোখে কৌতুক ঝিলিক দিচ্ছে। এজেন্ট মেডুসা তার ভেতরে এক ধরনের কাঁপুনি অনুভব করলো। মাথা খারাপ এই মেজর ছোকরার উপর ভরসা করে সে বেশ কয়েকটা মানুষের জীবন নিয়ে অনেক বড় রকমের জুয়া খেলছে। এখন দেখার ব্যাপারে এই ছোকরা মেজর তার সে ভরসার মান রাখতে পারে কিনা। এজেন্ট মেডুসা অবশ্য থামলো না, মাথা ঘুরিয়ে আবারও সামনের দিকে হাঁটতে লাগলো সে। সামনে প্রচুর কাজ, এখন এসব হবে কি হবে না চিন্তার সময় নেই। মেজর সাদাত নিজেও মেডুসার যাত্রাপথের দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো কে জানে। হুট করে করিডোরের ধারে একটা ছায়ামূর্তিকে দেখে নজর ঘুরল তার। একজন 30-এর কোটা পেরোনো মানুষ, করিডোরের কোনার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ানো, পরনে মণিকাঞ্চন রিসোর্টের স্টাফদের জামা, দীর্ঘ এলোমেলো চুল চোখের দৃষ্টিকে অনেকাংশে আড়াল করে দিয়েছে। এক হাতে কুচকুচে কালো রঙের ছড়ি টাইপের কিছু, যাদের হাঁটাহাঁটিতে সমস্যা হয় তারা এই টাইপের ছড়ি ব্যবহার করে। মেজর সাদাত অনুমান করতে পারল এই লোক খুব সম্ভবত রফিকুল সাহেবের বলা নতুন বাবুর্চি, নাম মেহরাব হাসান বা কিছু একটা। দুর্ঘটনায় যার একটা পা কাটা পড়েছে বহু আগেই। এই মানুষটাও বিচিত্র কোনো কারণে মেডুসার যাত্রাপথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দীর্ঘদিনের পুরনো বন্ধু বা শত্রুর দিকে মানুষ এভাবে তাকিয়ে থাকে। মেজর সাদাতের ভ্রু সামান্য কুঁচকে গেল, কিন্তু সন্দেহটা আমলে নিল না সে। বাংলাদেশের মানুষের কৌতূহলের পরিধি সম্পর্কে তার জানা আছে। তার উপর ভর সকালে মালিকের পুত্রের সাথে এইরকম অদ্ভুতরে মেয়ের সাক্ষাৎ, তাকিয়ে থাকাই স্বাভাবিক। মণিকাঞ্চন রিসোর্টের এক সাধারণ বাবুর্চির সাথে ব্ল্যাক এজেন্সির অতি ধারালো এজেন্টের কোনো সম্পর্ক থাকাটা তালবেতালময় রোমান্টিক গল্পে মানায়, এই কাহিনীতে না, তাই নয় কি? তামান্না তেলাপোকা ভয় পায়, এই ভয়ের কোনো ব্যাখ্যা নেই। ক্ষুদ্রকায় এই প্রাণীটাকে ফরফর করে উঠতে দেখলেই দুনিয়া ফাটানো চিৎকার বের হয়ে যায় তার গলা থেকে। কিন্তু এই প্রথম স্টোর রুমে এক গাদা তেলাপোকার মধ্যেও সে বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। চিৎকার করা তো দূরের কথা, নিজের নিঃশ্বাসের শব্দ বাহুল্য লাগছে তার। বাচ্চাটার এই হম্বিতম্বিতে ঘুম ভেঙে গেছে। সাধারণ বাচ্চারা এরকম পরিস্থিতিতে ঘাবড়ে গিয়ে কান্নাকাটি জুড়ে দিত, কিন্তু এই বাচ্চাটার সাধারণ বাচ্চার মতো অনুভূতি নেই। সম্ভবত বোধ বিবেচনা হওয়ার আগে হিউম্যান এক্সপেরিমেন্টের শিকার হতে হতে অনুভূতির চড়া ধারগুলো ভোতা হয়ে গেছে তার। বাচ্চাটা কৌতূহলী চোখে তামান্নার দিকে তাকিয়ে আছে, কোনো কিছু জিজ্ঞাসা করছে না, বরং আগ্রহ নিয়ে বিকট স্টোর রুমের অজস্র ভাঙাচোরা জিনিস দেখছে। তামান্নার ভয় লাগছে, অজানা আশঙ্কায় বুক ঢিপঢিপ করছে তার। এমন সময় খটমট শব্দ করে দরজাটা খুলতে লাগলো। তামান্নার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে সাবধানে পকেট থেকে তার স্টিলটো নাইফটা বা হাতে চেপে ধরল। দরজাটার পাল্লা ধীরে ধীরে খুলছে, নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তামান্নার। দরজার সামনে মেজর সাদাত দাঁড়িয়ে আছে, তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তামান্না। সাবধানে নাইফটা আবার পকেটে ঢোকালো সে। মেজর সাদাত কিছুক্ষণ তামান্নার দিকে তাকিয়ে তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করলো, তারপর দরজা থেকে সরে তাকে বের হওয়ার জায়গা করে দিল।
তামান্না বাচ্চাটাকে নিয়ে বের হলো। রুমে গিয়ে ভালো করে পরিষ্কার হতে হবে তাকে। তামান্না রুমে গিয়ে একটু স্থির হয়ে বসলো। বাচ্চাটাকে মোটামুটি পরিষ্কার করে বসালো। তারপর বাচ্চাটার সকালের ওষুধগুলো হাতে নিল। এমনিতেই দেরি হয়েছে, দ্রুত নাস্তা খাইয়ে ওষুধগুলো দিতে হবে তাকে। আচমকা একটা শক্ত হাত চেপে ধরল তাকে। তামান্নার হাত থেকে ছিটকে পড়ে গেল ওষুধের পাতাগুলো। মেজর সাদাত শান্ত কণ্ঠে বলল। তাই না তামান্না, তোমার চলে যাওয়ার কথা। তামান্না কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল এই হৃদয়হীন মানুষটার দিকে। দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে বলল। আমি চলে যাবো স্যার, বাচ্চাটাকে খাইয়ে। No, তাদের দুজনকে চমকে দিয়ে চেঁচিয়ে উঠল বাচ্চাটা। ছুটে এসে তামান্নাকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগলো। you can't go. You won't go. তুমি যাবে না। মেজর সাদাত নির্লিপ্ত চোখে বাচ্চাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আবারও তামান্নার দিকে ফিরে শান্ত কণ্ঠে বলল। কথা, লিভ দিস রিসোর্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। তামান্না বড় করে শ্বাস নিল। তারপর মেজর সাদাতের দিকে ফিরে বলল। যাবো স্যার, অবশ্যই চলে যাব। অনেক কান্না করছে, আমি কিছু না বলে এভাবে চলে যেতে পারি না। বাচ্চাটাকে এভাবে অন্ধকারে রেখে যাওয়াটা অন্যায় হবে। 14 বছরের দামরা একটা ছেলে। ইউ হ্যাভ মেজর সাদাত কথা শেষ করতে পারল না। 10। কঠোর গলায় বলল তামান্না। মেজর সাদাত কিছুটা থমকে গেল, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তামান্নার দিকে। বাচ্চাটার বয়স 10 বছর মেজর সাদাত। আর বাচ্চাটার এই 10 বছরের ছোট্ট জীবনটা সিংহভাগই কেটেছে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট ল্যাবে। তামান্না চিবিয়ে চিবিয়ে বলল। কাজেই এত জলদি তাকে সবকিছু মেনে নেয়ার চাপটা দেবেন না প্লিজ। মেজর সাদাত কিছু বলল না। সে বুঝতে পারছে তামান্নার কথা এখনো শেষ হয়নি। তামান্না মেজর সাদাতে চোখে চোখ রেখে একই ভঙ্গিতে বলল। আপনি কিছু ফিল করতে পারেন বা না পারেন, অন্যের অবস্থাটা বুঝতে হবে স্যার। ইটস দ্য লিস্ট থিং রিকোয়ার্ড ফর বিং আ হিউম্যান। এটুকু না করলে মানুষ হওয়া যায় না। মেজর সাদাত দীর্ঘ সময় তামান্নার দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও কিছু বলল না। ঘুরে দাঁড়িয়ে বের হওয়ার জন্য পা বাড়ালো। দরজার পাল্লা টানতে টানতে সহজ গলায় বলল মেজর সাদাত। ইউ হ্যাভ 1 আওয়ার। তামান্না কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরকম কড়াভাবে কথা বলা তার স্বভাব না, তাই আচমকা মেজাজের রাশ হাতছাড়া হওয়াটা সামলে নিতে সময় লাগছে তার। মানে you only leave me right. কচি গলার ডাকটা বাস্তবে ফেরালো তামান্নাকে। তামান্না বাচ্চাটার দিকে তাকালো। হাঁটু মুড়ে বসে বাচ্চাটার মুখোমুখি হলো। নরম কণ্ঠে বলল। অনি, তোমার পুরো নাম কি জানো? বাচ্চাটা থেমে থেমে বলল। জিও জিও। নো, নট দ্যাট স্টুপিড নাম্বার। তোমার নাম অনিক সাদাত। তামান্না কোমল কণ্ঠে বলল। অনেক সাদা। থেমে থেমে বলল বাচ্চাটা। তামান্না একই স্বরে বলল। এই সাদাত নামটা আর কার নামের শেষে আছে বলো তো? বাচ্চাটা কৌতূহলী চোখে তাকালো, কিছু বলল না। মেজর সাইদ সাদাত। একটু আগে যে মানুষটা রুম থেকে চলে গেল, তার নামের শেষটা তোমার নামের শেষে আছে। এর মানে কি জানো? বাচ্চাটা মেজর সাদাতের কথায় সিটিয়ে গেল। স্ক্যারি ম্যান। নো, মেজর সাদাত ইজ আ গুড ম্যান। তামান্না কোমল কণ্ঠে বলল। বাট হি ইজ অলওয়েজ এয়ারিং। হি অলওয়েজ। বাচ্চাটা হড়বড় করে বলতে লাগলো, কিন্তু তামান্না তাকে থামিয়ে দিল। অনি, আগে আমার কথা শোনো। তামান্নার গলার কাঠিন্য টের পেয়ে বাচ্চাটা একটু থমকে গেল। তামান্না কোনো অবস্থাতে বাচ্চাটাকে এভাবে কখনো কিছু বলেনি। তামান্না শীতল কণ্ঠে বলল। অনি, তুমি যে নরক থেকে বেঁচে এসেছো তার একমাত্র কারণ মেজর সাইদ সাদাত। আমি থাকি আর না থাকি, তোমাকে মেজর সাদাতকেই বিশ্বাস করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাস্ট মেজর সাদাত। বাচ্চাটা ঢোক গিলল। ট্রাস্ট। তামান্নার কণ্ঠের ঠান্ডা ভাব কমে গেল। সে কোমল কণ্ঠে বলল। হ্যাঁ অনি, যা কিছুই হোক মেজর সাদাতকেই তোমাকে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস না, সে যাই বলুক যাই করুক তা মানতে হবে। ট্রাস্ট হিম মোর দেন এনিওয়ান। তোমাকে অন্য কারো থেকে বেশি মেজর সাদাতকে বিশ্বাস করতে হবে। বাচ্চা স্থির চোখে তামান্নার দিকে তাকালো। মোর দেন ইউ? তোমার থেকেও বেশি? দীর্ঘ সময় নিল তামান্না উত্তরটা দিতে, কিন্তু কি কোমল আর মমতাপূর্ণই না শোনা গেল তার কথাগুলো। আমার থেকেও বেশি। একটু থামলো তামান্না, যেন পরের বাক্যটা গোছাতে সময় লাগছে তার। থেমে থেমে সে বলল। আর লাইফে কখনো যদি তোমার, আমার আর মেজর সাদাতের মধ্যে যে কোনো একজনের পক্ষ নিতে হয়, তাহলে আমার পক্ষ না, মেজর সাদাতের পক্ষ নিতে হবে। তোমার মনে থাকবে? বাচ্চাটা বড় বড় চোখে তাকালো। বাট ওয়াই? একটু হাসলো তামান্না, শান্ত স্বরে বলল। কারণটা এখন আমি তোমায় বলবো না অনি, একসময় তুমি নিজেই বুঝে যাবে, কেমন? বাচ্চাটা আবারও ফোপাতে লাগলো। বাট ওয়াই ইউ হ্যাভ টু গো? ক্যান্ট ইউ স্টে?
তামান্না গভীর মায়ায় বাচ্চাটাকে জড়িয়ে ধরল। না সোনা, সবাই সবসময় থাকতে পারে না। বাচ্চাটা হাউমাউ করে কান্না করতে লাগলো। তামান্না বাচ্চাটাকে থামালো না, শক্ত করে আঁকড়ে ধরে রাখলো। তামান্নার চোখ থেকেও টপ টপ করে পানি ঝরছে। সে ফিসফিস করে বলল, কাঁদে না সোনা, কাঁদে না। 1 ঘন্টা পর একটু আগে মেজর সাদাতের সামনে গরম চা রেখে গেছে কাটো মতো একটা ছেলে। মেজর সাদাত প্রচুর চা খায়। ইনসোমিনিয়ার যন্ত্রণায় সারা রাত জেগে থাকার সময়গুলোতে চা জিনিসটা তার জন্য অপরিহার্য ছিল। আর ছেলেটা চা রেখে যাওয়ার পর মেজর সাদাত চায়ে ছোট ছোট চুমুক দিচ্ছে। 1 গাদা চিনি দিয়ে চাটাকে রসগোল্লা বানানো হয়েছে। এতটাই যে মাথা ঝিমঝিম করে উঠছে মেজর সাদাতের। এই বিশ্রী চাও নির্বিকার মুখে খাচ্ছে সে। এজেন্ট নিয়নকে অতি দ্রুত খুঁজে বের করতে হবে তার। কিন্তু ব্ল্যাক এজেন্সির মতো এজেন্সিও যখন এই বদমাইশ এজেন্ট নিয়নকে খুঁজে পাচ্ছে না, সে কিভাবে এই 4 ঘন্টায় খুঁজে বের করবে এজেন্ট নিয়নকে? ভাবতে ভাবতে আবারও চায়ে চুমুক দিল মেজর সাদাত। আর কটকটে মিষ্টির স্বাদে মুখ বিকৃত করে ফেললো সে। এমন অবস্থায় তামান্না তার সামনে দাঁড়ালো। মেজর সাদাত মুখ তুলে তাকালো। তামান্না নিচু গলায় বলল, আমি চলে যাচ্ছি স্যার। মেজর সাদাত রুমাল চেপে একটু কাশলো, বলল, আর পুচকে বিচ্ছুটা? কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেছে স্যার। তামান্না অন্যদিকে তাকিয়ে পড়ল। মেজর সাদাত হতাশ ভঙ্গিতে মাথা নাড়ালো, কিছু বলল না। তামান্না একটু থেমে তার পকেট থেকে চেকটা বের করে মেজর সাদাতের দিকে এগিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, এই চেকটা আমি নিতে পারছি না বলে দুঃখিত স্যার। আমি যা করেছি এই বাচ্চাটার জন্য করেছি, আপনার জন্য না। কাজে আপনার থেকে টাকা নেওয়ার প্রশ্নই আসে না। মেজর সাদাত তামান্নার দিকে তাকিয়ে সহজ গলায় বলল, তামান্না, আমার উপর রাগ করে এই ধরনের কাজ করা অর্থহীন। আমি বিন্দুমাত্র বিচলিত হব না। সো অ্যাকসেপ্টেড। তামান্না একটু হাসল। স্যার আমি হাজী মোহাম্মদ মুহসিন না। কার উপর রাগ করে নিজেকে প্রাপ্য থেকে বঞ্চিত করার সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি এতিমখানায় বড় হয়েছি। আমার লাইফের প্রিন্সিপালই হলো যা পাও না তা যেভাবেই হোক নিতে হবে। টাকাটা আমি নিতাম যদি আমি আপনার জন্য কাজটা করতাম। আমি আপনার জন্য কাজটা করিনি, আমি এই বাচ্চাটার জন্য করেছি। আর যার এই 10টা বছরের লাইফ আমার নিজের শৈশবকালের চেয়েও ভয়ঙ্কর ছিল। তারপরেও কখনো প্রয়োজন হলে আমি এই বাচ্চাটার থেকেই আমার পাওনাটা চেয়ে নিব। তামান্না দম নিতে থামলো, তারপর শান্ত কণ্ঠে যোগ করলো, আপনি বিশ্বাস করুন স্যার, আমার এই 5 লাখ টাকার লোভ সামলাতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলেন? কাগজের কটা নোটের জন্য রাতের ঘুমটা হারাম করতে চাইছি না আমি। মেজর সাদাত তামান্নার এই দীর্ঘ বক্তব্যের খুব একটা প্রভাবিত হয়েছে বলে মনে হলো না। তবে সে কিছু বলল না। কথা পিঠে কথা বলা তার স্বভাব না। তামান্না হুট করে মনে পড়েছে এমন ভঙ্গিতে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে কিছু বের করে টেবিলে রাখলো, বলল, স্যার, এই স্টিল টো নাইফটা আপনি আমাকে দিয়েছিলেন এজেন্ট নিয়নের ফ্ল্যাটের সামনে। আমার আগেই জমা দেওয়ার প্রয়োজন ছিল। এত ঝামেলা ভুলে গিয়েছিলাম আমি। সেই হ্যাপি লাইফ, হসপিটালের ঝামেলা শুরু, তারপরে এত এত ঝামেলা, তালগোল পাকিয়ে ফেলেছি সবটা। মেজর সাদাত তামান্নার বাকি কথাগুলো শুনল বলে মনে হয় না। সে স্থির চোখে টেবিলে রাখা নাইফটার দিকে তাকিয়ে আছে। তার চোখের কুচকুচে কালো মণি ঝকঝক করছে। মেজর সাদাত তামান্নার দিকে ফিরল, হাসি হাসি স্বরে বলল, তামান্না, ইউ আর আ জিনিয়াস। আচমকাই প্রসঙ্গের পরিবর্তনে ভ্রু কুচকে গেল তামান্নার। সে বুঝতে না পারার ভঙ্গিতে বলল। সরি স্যার। মেজর সাদাত দীর্ঘ ব্যাখ্যায় গেল না। সে চায়ে ঘন ঘন চুমুক দিয়ে বলল, তুমি বলেছো আমার কোনো কাজ করে দিলে তুমি অবশ্যই আমার থেকে টাকা নেবে, রাইট? এখনো কিছুই বুঝল না তামান্না। সে হাসূচক ভঙ্গিতে মাথা নাড়ালো শুধু। মেজর সাদাত টেবিলে রাখা চেকটা তামান্নার দিকে এগিয়ে দিল, শান্ত কণ্ঠে বলল। দেন টেক দিস মানি অ্যান্ড ডু মি এ ফেভার। তামান্না কৌতূহলী চোখে তাকালো। সে বুঝতে পারছে মেজর সাদাতের কথা শেষ হয়নি। মেজর সাদাত স্টিলটো নাইফটার দিকে ইশারা করে বলল, এই স্টিল টু নাইফের মালিককে তার জিনিসটা ফিরিয়ে দেবে আজ বেলা 12টার মধ্যে। তামান্না ধাক্কার মতো খেলো। নিজেকে সামলে নিয়ে বড় করে শ্বাস নিল। সে ঠান্ডা গলায় বলল, এজেন্ট নিয়নের সাথে আপনি আমাকে দেখা করতে বলছেন? আপনি জানেন এজেন্ট নিয়ন কোথায় আছে? মেজর সাদাত নির্বিকার কণ্ঠে বলল, জানতাম না, কিন্তু কিছুক্ষণ হলে বুঝে গেছি বাদরটা কোথায় আছে। তামান্না মেজর সাদাতের মাথা মুন্ডু কিছুই বুঝলো না, বোঝার চেষ্টাও করলো না। সে চিবিয়ে চিবিয়ে বলল, আমি সরি স্যার, কিন্তু আমি আর কোনো ঝামেলার সাথে জড়াতে চাচ্ছি না। মেজর সাদাত চায়ে চুমুক দিল, বলল, না জড়ানোর তো কোনো কারণ আমি দেখছি না। তামান্না রাগে দাঁতে দাঁত পিষে বলল, আমি দেখছি স্যার, আপনার টাকা আপনার কাছেই রাখুন। বলেই গটগট করে সামনের দিকে হেঁটে যেতে নিল সে। এই সাইকোপ্যাথের সাথে আর কোনো কথা বলার প্রয়োজন বোধ করছে না তামান্না। ডক্টর আমিনুল, ডেথ কেসের রিপোর্টে তুমিও মেডিকেল কোয়ার্কার হিসেবে সাসপেক্ট লিস্টে আছো।
আর সাসপেক্ট লিস্টে থাকা মানে প্রমোশনের আগে অবসরও চলে আসতে পারে। মেজর সাদাত নির্লিপ্ত কণ্ঠে বলল। চায়ের কাপে টোকা দিল সে। আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। থমকে দাঁড়িয়ে তামান্না মেজর সাদাতের সূক্ষ্ম ব্ল্যাকমেলিং এর অংশটা বুঝতে পেরে রাগে মুখ লাল হয়ে উঠল তার। তামান্না থেমে ঘুরে মেজর সাদাতের সামনে দাঁড়ালো, খড়খড়ে গলায় বলল, স্যার রিয়েলি সরি টু আস্ক, কিন্তু আপনি নিজেই একটু আগে আমায় বিদায় করে দিয়ে এখন কেন আবার কাহিনী ঘোরাচ্ছেন? মেজর সাদাত হাই তুলল। তখন তোমাকে আমার প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন আছে, সিম্পল। ঠোঁট কামড়ে রাগ সামলালো তামান্না। হতাশ ঝুলে পড়ল তার কাঁধ। একবার ভাবলো মেজর সাদাতের নাক বরাবর গদাম করে একটা ঘুষি মেরে বলবে যে ইচ্ছে হলে মানুষকে ভাবে ব্যবহার করা যায় না, কিন্তু পরক্ষণে মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা বাদ দিয়ে দিল। মেজর সাদাতকে এসব বলে লাভ নেই, মেজর সাদাত হয়তো কিছুই বুঝবেই না। তামান্না বড় করে শ্বাস নিয়ে নিজেকে বোঝালো, এখন সামান্য একটু হেল্প করলে মাথার উপরে ডাক্তার আমিনুল ডেথ কেসের সন্দেহভাজন নামক সমনটা সরে যাবে, তার জন্য অন্তত মন্দ না। তামান্না একই গলায় বলল, ব্ল্যাক এজেন্সি বা সেনাবাহিনীর থেকে কোনো ঝামেলা হলে আমি কিন্তু সোজা আপনার উপর দোষ চাপিয়ে দেব, সটকে পড়বো সোজা। ঝামেলা হবে না। মেজর সাদাত 3 শব্দে তার কথা শেষ করে দিল। তামান্না কিছুক্ষণ তাকিয়ে রইল। মেজর সাদাত যদি ঝামেলা হবে না বলে তাহলে চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করা যায়। তামান্না একটা চেয়ার টেনে মেজর সাদাতের মুখোমুখি বসলো, হতাশ কণ্ঠে বলল, তাহলে বলুন এজেন্ট নিয়ন কোথায় আছে, তার জিনিস তাকে ফেরত দিয়ে আসি। মেজর সাদাতের ঠোঁটের কোণে একটু হাসি ফুটলো। সে সহজ গলায় বলল, কেবল নাইফ ফিরে দিলে কিন্তু কাজ শেষ না। তামান্না টেবিলে রাখা চেকটা বেশ স্বাভাবিকভাবেই নিজের দিকে টেনে নিল, তারপর ভাঁজ করে পকেটে ঢোকাতে ঢোকাতে সহজ গলায় বলল, সেটা তো বুঝতেই পারছি, সামান্য এই কাজের পরে পারিশ্রমিক নিশ্চয়ই 5 লাখ টাকা হবে না? মেজর সাদাত আবারও চায়ে চুমুক দিল। চাটা ঠান্ডা হয়ে তরল ইঁদুর মারার বিষের থেকেও জঘন্য লাগছে, কিন্তু এবার তার মুখ দেখে তা এতটুকু বোঝা গেল না। মেজর সাদাত যখন কোনো খেলায় নামে তখন স্বয়ং শয়তান পর্যন্ত তাকে সেলামি ঠুকে মানে মানে কেটে পড়ে। সেনাবাহিনীতে স্কোয়াডগুলোতে মেজর সাদাত সম্পর্কে অসংখ্য মুখরোচক গুজব ছড়াতো প্রায়, আর সেই সমস্ত গুজবের সমাপ্তিতে এই বাক্যটা যোগ করাটা বেশ স্বাভাবিক ছিল সবার জন্যে। তামান্নারও এখন সেই বাক্যটা বড্ড বেশি সত্যি লাগছে, অন্তত এজেন্ট নিয়নের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে। মেজর সাদাত মাত্র 15 মিনিটের মধ্যে কিভাবে এজেন্ট নিয়নের ঠিকানাভাবে বের করে ফেললো কে জানে। তবে একেবারে মিলে গেছে তার থিওরি, এজেন্ট নিয়ন অসম্ভব বুদ্ধিমান মানুষ। তার মতো ভেলকিবাজের পক্ষে এরকম চমৎকার গা ঢাকা দেওয়ার জায়গা বের করা অসম্ভব কিছু না। একেবারে সবার চোখের সামনেই আছে এজেন্ট নিয়নের আধা পোড়া ফ্ল্যাটটা, কিন্তু কোনো ব্ল্যাক এজেন্ট দুঃস্বপ্নেও ভাবেনি এত সোজা একটা জায়গায় বসে আছে এজেন্ট নিয়ন। মেজর সাদাত ভেবেছে, আর ভেবেছে বলেই এখন তামান্না এজেন্ট নিয়নের সেই আধপোড়া ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। এই কয়দিনে কিছুটা মেরামত করা হয়েছে ফ্ল্যাট, অন্তত শক্ত তালায় আটকানো দরজাটা, তাই বলে তামান্নাকে। ডক্টর তামান্না এভাবেই দাঁড়িয়ে থাকবেন কি? খোঁচার ভঙ্গিতে বলা কথাটায় আগুন ধরালো যেন তামান্নার মাথায়। তামান্না শীতল চোখে তাকালো এজেন্ট মেডুসার দিকে। দরজা ভেদ করে ভেতরে ঢোকার কোনো সুপার পাওয়ার আমার নেই মিস, তাই এখনো বুঝতে পারছি না। এজেন্ট মেডুসাকে শুরু থেকে অসহ্য লাগছে তামান্নার। এই পিত চোখের অধিকারিণীকে দেখলেই মনে হয় 100 বিষধর সাপ তার চোখের দৃষ্টিতে থানা গেড়েছে। কিন্তু স্বয়ং মেজর সাদাত এই বেটিকে জুড়ে দিয়েছে তামান্নার সাথে, তাই না চাইতে অনেকটা বাধ্য হয়ে এই অভিশপ্ত সর্পিনীর সাথে কাজ করতে হচ্ছে তাকে। ঘডং ঘডং করে দরজা খোলার শব্দে বাস্তবে ফিরল তামান্না। এজেন্ট মেডুসা এক টুকরো তার দিয়ে এমন কারিকুরি করেছে যে এক মুহূর্ত লাগেনি তালা খুলতে। তামান্নার দিকে তাকিয়ে সামনে এগোনোর ইশারা করলো এজেন্ট মেডুসা। বিনয়ী গলায় বলল, অল ইয়ার্স নাও ডক্টর তামান্না। তামান্না মুখ বেঁকে এক পা এগুতে এজেন্ট মেডুসার খসখসে কণ্ঠ থামালো তাকে। আমি কিন্তু ঠিক পাশের বিল্ডিং থেকে নজর রাখছি ডক্টর তামান্না, কোনো রকম তেড়িবেড়ি করলে পস্তাতে হবে আপনাকে। দাঁতে দাঁত চেপে রাগ সামলালো তামান্না, শানিত গলায় বলল, আপনি প্রচুর অর্থহীন কথা বলেন এজেন্ট মেডুসা, এই তথ্য কি আপনাকে কেউ আগে বলেনি? খিলখিল করে হাসলো এজেন্ট মেডুসা, তারপর সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। এজেন্ট মেডুসা চলে যাওয়ার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তামান্না, তারপর ধীর পায়ে এজেন্ট নিয়নের ফ্ল্যাটে পা বাড়ালো সে। তামান্না আচমকায় তার রক্তে ভয়ঙ্কর উত্তেজনা অনুভব করলো। এতক্ষণে চাপা উত্তেজনা এবার যেন ছড়িয়ে পড়ছে তার প্রত্যেকটা অনুপরমাণুতে। কিছুক্ষণ চোখটা বন্ধ করে বুনো সে সুখ উপভোগ করলো তামান্না, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে সামনে এগুলো সে। মেজর সাদাতের পাগলামিতে সাপোর্ট দিতে দিতে কখন সে এই বিপদসংকুল জীবনের প্রতি নেশা তৈরি হয়েছে তার কে জানে।
তামান্না জানে না এই নেশা বড় ভয়ঙ্কর নেশা। একবারই ছন্নছাড়া খুনে জীবনে অভ্যস্ত হয়ে গেলে কিছুতেই আর সেই ৮-১০টা স্বাভাবিক মানুষের জীবনে ফিরতে পারা যায় না। তামান্নাও ফিরতে পারবে না। এই নেশা যে তার রক্তে গেঁথে গেছে। এদিকে হাই মিস্টার জেমস বন্ড, এভাবে পালিয়ে আর কদিন বাঁচবে? সম্মোহনী কণ্ঠটা কানের পাশে ঝনঝন করে বেজে উঠল যেন। দীপ্তি চুপ, একদম চুপ। এজেন্ট নিয়ন চাপা স্বরে বলল। সে নিজেও জানে এই টাইপের কথা বলা অর্থহীন। যে কণ্ঠ তার মাথায় বাসা বেঁধেছে সে কণ্ঠ থেকে এত সহজে নিস্তার পাওয়া অসম্ভবই বলা যেতে পারে। এজেন্ট নিয়ন তাই তার কল্পনার সাথে তর্কাতর্কি বন্ধ করে লিফটে হেলান দিল। আহত পাটা প্রচণ্ড ব্যথা করছে, তবুও আজ দরকারি দু একটা জিনিসের জন্য বের হতেই হলো তাকে। এখন মনে হচ্ছে উচিত হয়নি, ব্যথায় পা অবসর জোগাড়। সেই যে ডক্টর তামান্না পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, তারপর আর কোনো যত্নই নিতে পারেনি সে। অথচ এত বড় একটা ইনজুরি, নিয়মিত ড্রেসিং, ওষুধপত্র আর বিশ্রাম একেবারে ভীষণ রকমের প্রয়োজন ছিল তার জন্যে। এজেন্ট নিয়ন তার কিছুটাও করতে পারেনি। আর তার জন্যে যে খুব একটা আফসোস হচ্ছে তাও না। বেঁচে থাকাটা তার জন্যে খুব একটা জরুরি না। শুধু মারা গেলে ব্ল্যাক এজেন্সিতে রক্তগঙ্গাটা বইয়ে দেওয়া আর হবে না। লিফটের দরজা টুং শব্দে খুলে গেল। এজেন্ট নিয়ন খোঁড়াতে খোঁড়াতে তার ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। মেজর সাদাত এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট উড়িয়ে দিয়েছিল। কদিন বেদমসে কেটে কুটে কেবলমাত্র দরজাটা কোনো রকম সারিয়েছে বাড়িওয়ালা। তবুও এজেন্ট নিয়ন চাইতে এই বিকট দর্শন ফ্ল্যাট ভাড়া দিয়েছে। তার আপত্তি করার খুব বেশি কারণ ছিল না। ভাড়াটি হিসেবে এজেন্ট নিয়ন রীতিমতো আদর্শ বলা যেতে পারে। না চাইতে একেবারে পুরো 6 মাসের ভাড়া দিয়ে দিয়েছে। এজেন্ট নিয়ন তার ফ্ল্যাটের দরজায় চাবি ঘুরিয়ে ভেতরে ঢুকতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার ধারে শানিত ষষ্ঠ ইন্দ্রিয় তাকে টোকা দিল। দাঁতে দাঁত চাপলো এজেন্ট নিয়ন। তার পকেটের পিস্তল হাতে নিল। পিস্তলটা মাত্র একদিনের মধ্যে ব্ল্যাক মার্কেট থেকে জোগাড় করতে বেশ হ্যাপা পোহাতে হয়েছে তার। এত দ্রুত জিনিসটা কাজে লেগে যাবে বোঝেনি সে। আবছা আলো আধারে সন্তর্পণে দুপা এগুতে খট করে সুইচ অন হলো। দিনের আলোতে অনুপ্রবেশকারীকে দেখে ছোটখাটো ধাক্কার মতো খেলো। এজেন্ট নিয়ন অস্ফুট স্বরে বলল, ডক্টর তামান্না? উন্মুক্ত ঘরটায় একজন ব্ল্যাক এজেন্ট তার দিকে পিস্তল তাক করে আছে। তামান্না আর এই মারমুখী এজেন্টের মাঝখানে একটা আধা পোড়া সোফার ব্যবধান কেবল। তাতেও সে বিশেষ ঘাবড়ালো বলে মনে হয় না। তামান্না ঘাড় কাত করে এজেন্ট নিয়নের দিকে তাকালো। পায়ের অবস্থা তো 12টা বাঁধিয়ে বসে আছেন। এজেন্ট নিয়ন চমকে ধাক্কা সামলে চাপা গলায় বলল। আমার ঠিকানা কি করে পেলেন? তামান্না চোয়াল ডলল। আমি জানতাম না মেজর সাদাত কিভাবে যেন খুঁজে বের করেছে। এজেন্ট নিয়নের শিথিল হয়ে যাওয়া হাতটা আবারও চেপে বসলো পিস্তলের ট্রিগারে। সে শানিত কণ্ঠে বলল, কেন এসেছেন এখানে? তামান্না অবশ্য এজেন্ট নিয়নের কণ্ঠের কাঠিন্য বুঝতে পারার সাথে সাথে 2 হাত আত্মসমর্পণের ভঙ্গিতে উপরে তুলে ফেলল। কেশে গলা পরিষ্কার করে বলল। মেজর সাদাত পাঠিয়েছে। দীর্ঘ সময় স্থির চোখে তামান্নার দিকে তাকিয়ে রইল এজেন্ট নিয়ন। তারপর কঠিন গলায় বলল, আপনার মেজর আমাকে লাথি দিয়ে বের করে এখন লোক পাঠিয়েছে কোন যুক্তিতে? প্রথম কথা, লাথিটা আমি মেরেছিলাম, মেজর সাদাত না। দ্বিতীয় কথা, আমার কিছু হলে মেজর সাদাত আপনার পিছনে লাগবে। এবং তৃতীয় কথা, দম নিতে থামলো তামান্না। নরম গলায় বলল, আপনি খুব ভালো করেই জানেন নিয়ন, আমার কাছে আপনার কোনো ক্ষতি করার কারণ নেই। পিস্তলটা নামান। এজেন্ট নিয়ন দীর্ঘ 2 মিনিট নিল তামান্নার কথাটা মানতে। সে ধীর হাতে পিস্তলটা নামালো। শীতল কণ্ঠে বলল, তামান্না, আপনি কথা বেজাচ্ছেন। ধানাই পানাই না করে কি জন্য এসেছেন সেটা বলুন। তামান্না একটু কেশে গলা পরিষ্কার করে নিল। এজেন্ট নিয়ন, আপনার ব্ল্যাক এজেন্সি থেকে একজন মেজর সাদাতের সাথে যোগাযোগ করেছে আপনার ব্যাপারে। একটু থেমে যোগ করলো তামান্না, যে এজেন্ট আমাদের সাথে কথা বলেছে আপনার ব্যাপারে, তার কোড নেম হচ্ছে এজেন্ট মেডুসা। 1 সেকেন্ডের জন্য ভয়ানকভাবে চমকে উঠল এজেন্ট নিয়ন। তারপর যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। এক লাফে সে তামান্নার তার মাঝখানে সোফাটা ডিঙে হ্যাচকা টানে তামান্নাকে দেয়ালে ঠেসে ধরল। এক হাতে তার গলা চেপে ধরে হিসহিস করলো এজেন্ট নিয়ন। আমি এজেন্ট মেডুসাকে খুব ভালো করে জানি তা ডক্টর তামান্না। কথার জাদুকরি সে কায়দা করে ডিল করায় ওস্তাদ ওই ডাইনি। তামান্না ব্যথায় নাক কুচকে ফেললো। চাপা গলায় বলল, ড্যামেট নিয়ন। কি ডিল হয়েছে ওর সাথে আপনার মেজর স্যারের? আমি মেজর সাদাতকে চিনি। দরকার পড়লে শয়তানের সাথেও ডিল করতে পারে সে। এজেন্ট নিয়ন আবারও হিসিয়ে উঠল। তারপর চিবিয়ে চিবিয়ে বলল এজেন্ট নিয়ন, মেজর সাদার নিশ্চয়ই ওই ডাইনির কথার জালে আটকে গেছে আর আপনাকে পাঠিয়েছে আমাকে ব্যবহার করার জন্য। তামান্না স্থির চোখে কিছুক্ষণ এজেন্ট নিয়নের দিকে তাকালো। তার চোখের তারায় ঝিলিক দিল কৌতুক। এজেন্ট নিয়ন, মাকড়সা নিজে তার নিজের বোনা জালে কখনো আটকায় না, এ তথ্য নিশ্চয়ই জানেন। ঠিক তেমন করেই এই জালে মেজর সাদাতের আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই,
কারণ এই জাল স্বয়ং মেজর সাদাতের তৈরি। তাতে মেজর সাদাত আটকাবেন কোন দুঃখে? তামান্নার কথা শেষ হতেই গলার কাছে তীক্ষ্ণ একটা খোঁচা অনুভব করলো এজেন্ট নিয়ন। হতভম্ব হয়ে সে আবিষ্কার করলো তামান্না পাকা হাতে তার গলায় একটা ছোট্ট সিরিঞ্জ ঠেসে ধরেছে। আসার আগে এজেন্ট মেডুসা তাকে সিরিঞ্জটা দিয়েছে। এক ডোজ পুশ করলে হাতি পর্যন্ত কাবু হয়ে যায়। আর এই ছোকরা এজেন্ট কোন ছাড়! 1 সেকেন্ডের মধ্যে টলে উঠল এজেন্ট নিয়ন। অস্ফুট আর্তনাদ করে মাটিতে হেলে পড়ল সে। তামান্না এজেন্ট নিয়নের পড়ে থাকা অজ্ঞান দেহটার দিকে তাকিয়ে গলায় হাত বুলালো, চাপা গলায় বলল, শিরে একেবারে দাগ বসিয়ে দিয়েছে গলাটায়। গুনে গুনে ঠিক 20 মিনিট পর পরই এজেন্ট মেডুসা হাজির হলো ফ্ল্যাটে। এতক্ষণ সে পাশের ছাদে দাঁড়িয়েছিল। এই ফ্ল্যাটের খোলা জানালার দিকে বাইনোকুলার তাক করে পুরো ঘটনার একেবারে নীরব কিন্তু নিখুঁত সাক্ষী হয়ে গেছে সে। এই শ্যামলা ভীতু ভীতু চেহারার মেয়েটার কলিজা যে এতটা শক্ত তা এই প্রথম বুঝতে পেরেছে এজেন্ট মেডুসা। আর বুঝতে পারার পরপরই মেজর সাদাতের প্রতি এক ধরনের ভয় চলে এসেছে তার, যার চেলাচামুন্ডা এতটা অনির্দেশ্য, সে নিজে কতটা মুখোশের আড়ালে থাকা মানুষ। মেজর সাদাতকে বড্ড বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছে এজেন্ট মেডুসা, মনে হয় না। কাহিনীর স্রোত তরতর করে তার অনুকূলে এগোচ্ছে। এজেন্ট নিয়ন এখন তার সামনে পরিকল্পনা মাফিক অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন সে কেবল এজেন্ট নিয়নের হাত পা কায়দা মতো বেঁধে ব্ল্যাক এজেন্সিতে একটা কল দেবে, ব্যাস খেল খতম। কিন্তু হুট করে কি একটু নড়ে উঠল এজেন্ট নিয়নের অবশ্যই পড়ে থাকা হাতের আঙ্গুলগুলো। অবশেষে ব্ল্যাক এজেন্সির বিখ্যাত তুরুপের তাসকে ধরা গেল। এজেন্ট মেডুসা দাঁতের ফাঁক দিয়ে শ্বাস ফেলল। মেঝেতে পড়ে থাকা এজেন্ট নিয়নকে এখনই শক্ত করে বেঁধে ফেলা উচিত, কিন্তু তাড়াহুড়ো করলো না মেডুসা। তামান্নার দেওয়া সিডেটিভের আস্ত হাতি টানা 10 ঘন্টা ঘুমায়, সেখানে মানুষ তো 24 ঘন্টা আগে চোখই মেলতে পারবে না। তামান্না আধা পোড়া সোফাটাতে ঠেস দিয়ে বসে আছে। ঘটনার জল অনেক দূর গড়িয়ে গেছে, এতটাই যে তার সটকে পড়ার কোনো উপায় নেই। আশ্চর্যের ব্যাপার হলো তামান্নার খারাপ লাগছে না, একসময় স্বাভাবিক জীবনের প্রতিও কোনো আকর্ষণ হচ্ছে না। এজেন্ট মেডুসার কথায় সে ঘাড় ঘুরিয়ে তাকালো, হাই তুলে প্রশ্ন করলো, তুরুপের তাস? ও আপনি জানেন না? এই হাবাগোবা ছেলের ভাব ধরে থাকা এজেন্ট নিয়নের একটা ডাকনাম খুব চলে ব্ল্যাক এজেন্সিতে, তুরুপের তাস। তুরুপের তাস হলো গিয়ে তাস খেলায় সবচেয়ে বড় তাস। এর এক চালে পুরো খেলা খতম হয়ে যায়। আমাদের এজেন্ট নিয়নও তাই। তার লেভেলের এজেন্ট ব্ল্যাক এজেন্সি 10 বছরের ইতিহাসে আসেনি, সামনে আসবে সে সম্ভাবনাও ক্ষীণ। এজেন্ট মেডুসা থু করে মেঝেতে থুতু ফেলল। কত নাম আপনাদের, কোড নেম, নিক নেম, এনো নেম। এত নামের ভিড়ে নিজেদের আসল নামটাই না ভুলে যান কখনো। তামান্না আতপোড়া সোফাতেই হেলান দিল। কালিতে তার জামাটা মাখামাখি হয়ে যাচ্ছে, কিন্তু তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা আছে বলে মনে হয় না। এজেন্ট মেডুসা তামান্নার খোঁচার জবাব দেওয়ার জন্য মুখ খুলতে গিয়েও খুলল না। আচমকা এজেন্ট নিয়নের পায়ের ব্যান্ডেজের দিকে নজর পড়েছে তার। এই জিনিসটা কি? এজেন্ট নিয়নের পায়ের ব্যান্ডেজের দিকে ইশারা করলো মেডুসা। তামান্না তার পকেট থেকে একটা চকলেট বের করে র্যাপারটা ছিঁড়ছিল। মেডুসার প্রশ্নে সে একটু থমকে গেল, চকলেটের বারে একটা কামড় দিয়ে বলল, এজেন্ট নিয়ন শোভল সিদ্দিককে মারতে গিয়ে পায়ে গুলি খেয়েছিল। কপাল ভালো বুলেটটা মাংস ছিঁড়ে বেরিয়ে গেছে, নইলে বেশ ভুগতে হতো তাকে। ব্যান্ডেজটা আমি করেছি। দ্যাটস সো নাইস অফ ইউ ডক্টর তামান্না। এজেন্ট মেডুসা হাঁটু মুড়ে এজেন্ট নিয়নের অচেতন শরীরের সামনে বসলো। পকেট থেকে আলগোছে একটা ছুরি বের করতে করতে বলল। সতর্ক হয়ে উঠল তামান্না চোখ জোড়া। সে হাতের চকলেটের বারটা ফেলে সাবধানে সোফার পাশে পড়ে থাকা এজেন্ট নিয়নের পিস্তলটা হাতে নিল। শীতল কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং এজেন্ট মেডুসা? সোফায় আড়ালে থাকা ডাক্তার তামান্নার পিস্তলটা চোখে পড়ল না এজেন্ট মেডুসা। সে ছুরির ফলায় হাত রেখে বলল, এজেন্ট নিয়নকে আপনি চেনেন না তামান্না? বটটা এই ব্যান্ডেজের ভিতরে ছোট একটা ব্লেড লুকিয়ে রাখলেও সেটা পুরো ব্ল্যাক এজেন্সিতে রক্তরাঙা বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট থেকেও বেশি। তাই সাবধানের মান নেই, ব্যান্ডেজটা কেটে কুটে দেখতেই হচ্ছে। চোয়াল শক্ত হয়ে গেল তামান্না। সে কঠিন কণ্ঠে বলল, অতিরিক্ত হলিউডি সিনেমা দেখে মাথায় সিরিয়াস রকমের ঝামেলা হয়েছে আপনার? এজেন্ট মেডুসা তামান্নার কথায় খুব বেশি রাগ বা দুঃখ হলো না, নির্বিকার কণ্ঠে বলল, ব্ল্যাক এজেন্সি জয়েন করার পর হলিউড সিনেমা পাঁচ লাগে আমার ধারণা এইসব অসম্ভব মার্কা সিনেমার হিরো হিরোইন থেকে বাস্তব জীবনে আমি অনেক ভালো খেল দেখাতে পারি। মেডুসা তার নাইফ দিয়ে এজেন্ট নিয়নের ব্যান্ডেজ স্পর্শ করার আগেই তামান্না ঝটকা মেরে উঠে দাঁড়ালো। কাপা হাতে পিস্তল তাক করলো এজেন্ট মেডুসার কপাল বরাবর। মেডুসা চমকালো কিনা তা তার চেহারা দেখে বোঝা গেল না, কিন্তু সেই 2 হাত আত্মসমর্পণের ভঙ্গিতে উপরে তুলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তামান্নার দিকে শান্ত নজর বোলালো একবার। মেডুসা মুখে মুচকি হাসি ফুটলো। বেচারি ডাক্তারনি হুট করে জেগে ওঠা আবেগের টানে পিস্তল তাক করে এখন ঘাবড়ে গেছে। তার হাতের অল্প অল্প কাঁপন দেখে তা বোঝা যাচ্ছে। মেডুসা ঘাড় কাত করে তাকালো, শান্ত কণ্ঠে বলল, এজেন্ট নিয়নকে ব্ল্যাক এজেন্সির কাছে ধরিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনার মেজর আপনাকে স্পষ্ট করে নিশ্চয়ই বলে দিয়েছে
আপনি মেজর সাদাতের স্কোয়াডের সোলজার। মেজর সাদাতের আন্ডারে আপনার জন্য অবশ্য পুণ্য ডিউটি, ঠিক না? তামান্না পিস্তলের ট্রিগারটা বুড়ো আঙ্গুল দিয়ে স্পর্শ করলো, কাপা গলায় বলল, আমি একজন ডক্টর, এজেন্ট মেডুসা। এক সময় এজেন্ট নিয়ন আমার পেশেন্ট ছিল। আমি ওই ব্যান্ডেজটা নিজ হাতে বেঁধেছি। ইউ হ্যাভ নো রাইট টু টর্চার মাই পেশেন্ট। মেডুসা শ্রাক করলো। বাংলা সিনেমায় সাবানা মার্কা ডায়লগ শুনতে শুনতে আপনার মাথায়ও সিরিয়াস রকম সমস্যা হয়েছে ডাক্তার তামান্না। কথা শেষ হওয়ার আগে বিদ্যুৎ ঝলকের মতো নড়ে উঠল এজেন্ট মেডুসা। 1 সেকেন্ডের মধ্যে তার বাঁ হাত মুগুরের মতো আঘাত হানল তামান্নার চোয়ালে। অন্য হাতটা খপ করে তার আলগা হয়ে যাওয়া হাতের পিস্তলটা হ্যাচকাটানে সরিয়ে নিল। আচমকাই কড়া মারে 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ হয়ে গেল তামান্না। চোখ খোলা মাত্রই আবিষ্কার করলো তার হাতের পিস্তল এখন তারই কপাল বরাবর তাক করে আছে এজেন্ট মেডুসা। মুখে রক্তের ধাতব স্বাদ অনুভব করলো তামান্না। ঠোঁটটা একেবারে কায়দা মতো কেটে গেছে। এজেন্ট মেডুসা হাসি হাসি কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।